আমরা শুরু করি একটু আসলে আমি শুরু করছি। আচ্ছা, গত ক্লাস আমরা ব্লক নিয়ে যতটুকু শেষ করছিলাম, আমরা ব্লক নিয়ে বলছিলাম আমাদের একটা টপিকস বাকি ছিল, সেটা হচ্ছে রাইট ব্লক কি জিনিস, তাই না? ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে, বেসিক পার্থক্য হচ্ছে, আমরা বলছিলাম কি ব্লক যখন বানাবো ওই ফাইলটা মানে যে একটা হচ্ছে ব্লকটা আমার এই ফাইলে থাকতে হবে অথবা কোন একটা লাইব্রেরিতে থাকতে হবে, তাই না? তাহলে সাপোজ আমি একটা ব্লক এটা যে ব্লক বানাইছি এটা আমার হয়তো এই ফাইলটাতে আছে, ঠিক আছে? এখন আমি যদি আমরা ব্লগ বানাইছিলাম তো, মনে আছে না? এখান থেকে যদি আমি অন্য একটা নতুন ড্রয়িং শুরু করি, লিখে এন্টার করলাম, এখানে আমার রিসেন্টে ওই ব্লগগুলা শো করতেছে না। কোন ব্লগ? যেটা আমি গত ক্লাসে বানাইছিলাম, তাই না? এখানে 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 শো করতেছে, এই ড্রয়িংটাতে আছে যে ড্রয়িং আমি ব্লগগুলো বানাইছি, কিং সাইজ বেড, কুইন সাইজ বেড বানাইছি। কিন্তু আমি যখন নতুন ড্রয়িং শুরু করছি অন্য একটা ফাইলে, তখন এই পুরো কারেন্ট ড্রয়িং তো থাকবে না, কারণ কারেন্ট ড্রয়িং যেমন এই ফাইল আমি কোনো কি দিনে এখনো কোনো কিছুই করি নাই, কোনো ব্লকও দেয় না, সেজন্য কারেন্ট ড্রয়িং এ কোনো ব্লক নাই, ঠিক আছে? এরপরে রিসেন্টে দেখেন, রিসেন্টে কিছু দেখাচ্ছে, হয়তো আমরা এই যে কিছুক্ষণ আগে কি করছি এই জন্য কিছু রিসেন্টে আসছে। কিন্তু এখন আমি যদি বলি যে আমার ওই যে কিং সাইজ বেড যেটা আমি ওই ফাইলে বানাইছি, এখন ওই ফাইলটা এই ড্রয়িং আমি দিতে চাচ্ছি ইনসার্ট করে, তাহলে ইনসার্ট করলে কিভাবে করতে পারে একটা বলছিলাম, আমার ওই ফাইলটা এখানে থাকতে হবে অথবা লাইব্রেরিতে থাকতে হবে, ঠিক আছে? লাইব্রেরি মানে কি? লাইব্রেরিতে থাকা মানে হচ্ছে ওইটার একটা ফাইল ক্রিয়েট হয়ে থাকতে হবে, মানে আমার ব্লগগুলোর জন্য একটা লাইব্রেরি, একটা ফাইল জেনারেট হয়ে থাকতে হবে, তাই না? এখন ওই কিং সাইজ বেডের জন্য তো আমি কোনো ফাইল বানাই নাই, ওই কিং সাইজ বেডটা শুধুমাত্র কোথায় আছে? এই ড্রয়িংটাতে আছে। তাহলে আইদার এখান থেকে নিয়ে যেতে পারবো, এটা একটা কেস, ঠিক আছে? এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে যাবো, এটা তো আমরা গত ক্লাসে দেখেছি, একটা ফাইল থেকে কপি করে অন্য ফাইল আমরা ব্লগ এডিট আনতে পারি। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি এই কিং সাইজ বেড যেটা আমি বানাইছি, এই যে ব্লক যেটা বানাইছিলাম, এই ব্লকটার একটা আমরা ফাইল জেনারেট করতে চাই, এই যে কিং সাইজ বেড, ঠিক আছে? এইটার একটা কি জেনারেট করব, এইটার একটা ব্লক আমার লাইব্রেরিতে সেভ থাকবে। তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে এসে, যেমন আমি বলছি যে নতুন ফাইল আমি যখন ইনসার্ট করব, আমি এই যে লাইব্রেরিতে এসে যখন আমরা এখানে খুঁজবো, আমরা এখান থেকে কি আমাদের ব্রাউজ ব্লক লাইব্রেরি, তারপরে এখানে কোথায় আছে সেই হিসাব করে বের করে আমরা ওখান থেকে কি এটা ইনসার্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি করি, রাইট ব্লকটা হচ্ছে ব্লক যেটা বানাবো আমরা, সেই ব্লকের জন্য একটা যাতে আমার ফাইলও জেনারেট হয়। ব্লক বানাইছি কি, ব্লকটা তো ব্লক এখানে থেকে গেছে, ব্লক হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি চাচ্ছি এই ব্লকটার আবার একটা কি হোক, ফাইল জেনারেট হোক, যাতে পরবর্তীতে আমি ওখান থেকে কি জাস্ট ওই শুধুমাত্র ওই ব্লকটাই নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য। রাইট ব্লক মানে কি ব্লকের একটা ফাইল জেনারেট করা, ঠিক আছে? এই রাইট ব্লকের আমরা কাজটা কিছু অন্য পারপাস ইউজ করব। আমি আগে রাইট ব্লক কিভাবে করব বানাবো সেটা দেখাই। তাহলে এটা তো আমার অলরেডি ব্লক বানানো হয়ে গেছে, তাই না? একটা আমরা ব্লককে রাইট ব্লক করতে পারবো, আবার ব্লক ছাড়া থাকলেও তাকে আমরা কি করতে পারবো, আমি সাপোজ এক্সপোর্ট করলাম, এটা এখন ব্লক নাই, ঠিক আছে? এটাকে আমরা ব্লক রাইট ব্লক করলে সে ব্লকও হবে, আবার এটা একটা ফাইলও জেনারেট করতে পারবো, ঠিক আছে? দুইটা কেস হতে পারে, আমরা যে কোনো অবজেক্টকেও কি করতে পারি, রাইট ব্লক দিয়ে একটা ফাইল বানাতে পারি, আবার ব্লককে আমরা রাইট ব্লক করে একটা ফাইল জেনারেট করে সেভ করে রাখতে পারি। ব্যাপারটা বুঝছেন তো নাকি? আচ্ছা, আমরা রাইট ব্লকের জন্য যে শর্টকাট সেটা হচ্ছে ডব্লিউ। আমরা আগে এটা আমার ব্লক বানাইছি, আমরা আগে ব্লককে কিভাবে রাইট ব্লক করবো সেটা দেখি। ডব্লিউ লিখে এন্টার করলাম। এটা সাধারণত আমরা কোনো সাধারণ কি করেন, আমরা ব্লককে কখনো এরকম রাখি না। আমাদের সাধারণত ওই যে বললাম আমরা বিভিন্ন লাইব্রেরি ক্রিয়েট করে রাখি, ব্লক ইউজ করার সময় আমরা ওই ফাইল থেকে জাস্ট কপি করে এনে বসাই। কিন্তু রাইট ব্লকের অন্য একটা ইউজ আছে, সেটা আমরা পরে দেখি, আগে রাইট ব্লক কিভাবে বানাবো সেটা দেখি। দেখেন, ডব্লিউ লিখে এন্টার করছেন? হ্যাঁ, ডব্লিউ লিখে এন্টার করার পর এখানে খেয়াল করেন তিনটা অপশন আছে। সোর্স কি, কাকে আমি রাইট ব্লক বানাতে চাচ্ছি, ব্লকটাকে রাইট করতে চাচ্ছি। একটা হচ্ছে ব্লককে আমরা রাইট ব্লক করতে পারবো, একটা হচ্ছে এন্টায়ার ড্রয়িং। এন্টায়ার ড্রয়িং মানে কি পুরো একদম আমার ওই ফাইলে যা ড্রয়িং আছে সবগুলোকে মিলে কি একটা। তাহলে এটা তো আমার দরকার না, অলরেডি আমার এরকম করা আছে, ফাইল তো আমার আছে। আরেকটা হচ্ছে অবজেক্ট, ওই যে বললাম আমার ব্লক করা নাই, এরকম অবজেক্টকে আমি একটা ফাইল জেনারেট করতে যাচ্ছি, তখন আমি অবজেক্ট দিয়ে করব। আচ্ছা, আমি এখানে বললাম কি আমি ব্লককে করব, ঠিক আছে? এখন এই যে ব্লকে যখন ক্লিক করলাম, এখানে দেখবেন, এখানে যখন ক্লিক করবেন আমার এই ফাইলে যা যা ব্লক আছে সবগুলো একটা লিস্ট চলে আসছে, ঠিক আছে? ব্লক যেটা আমার ব্লক বলছে, আমি এখানে যা যা ব্লক আছে সব আছে। আমার কোন ব্লকটাকে আমি রাইট ব্লক করব বলছিলাম, কিং সাইজ বেড, তাই না? এখানে কিং সাইজ বেড যদি আমি খুঁজতে যাই, এই যে কিং সাইজ বেড আছে, তাই না?
এভাবে আমি সিলেক্ট করতে পারি। ওকে, এখানে ক্লিক করলে শেয়ার চলে আসবে যে কিং সাইজ বেড। ওকে, এখন এখানে ব্লকে ক্লিক করে এখান থেকে এসে খুঁজে নেওয়াটা আমার জন্য কষ্টকর। তখন আমরা কি করি, আমরা তখন করি আগে ব্লকটাকে সিলেক্ট করে রাখি। ঠিক আছে, তখন ডব্লিউ লিখে এন্টার করবেন। দেখেন এখন আমার আর খুঁজতে হয় না, সরাসরি ওই যেহেতু ফাইলটা আগে থেকে সেভ করা আছে ব্লকটা, তাহলে আমার অটোমেটিক এখানে কি ব্লক, ওই ব্লককে সে খুঁজে পেয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্লককে রাইট ব্লক করার জন্য আমরা এইটাকে সেভ করলাম। এখন দেখেন এখানে যখন ব্লক হয়ে আছে এই জিনিসগুলো ডিসেবল হয়ে আছে। ডিসেবল হয়ে আছে কেন? কারণ আমরা ব্লক বানানোর সময় এই জিনিসগুলো দিয়ে দিছি অলরেডি, তাই না? কি দিছে? ওই যে বেস পয়েন্ট দিছিলাম ব্লক বানানোর সময়, বেস পয়েন্ট, ইনসারশন পয়েন্ট, এরপর অবজেক্ট সিলেক্ট। এখানে অবজেক্ট অলরেডি সিলেক্ট করে রাখছি। কেন? ব্লক এই কিং সাইজের ব্যাটটা হচ্ছে আমার অবজেক্ট, যেখানে এইজন্য ওয়ান অবজেক্ট সিলেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, কারণ আমার এই কিং সাইজের ব্যাটটা পুরোটা মিলে একটা ব্লক এবং একটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে করলাম, ওকে, এই জিনিসটা যদি আমি অবজেক্টে আসি দেখবেন এই জিনিসগুলো কি আসবে, এগুলো আমাকে সিলেক্ট করার অপশন দিবে। কেন? অবজেক্টের জন্য আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি আপাতত এটা আমি ব্লককে কিভাবে রাইট ব্লক করবো সেটা দেখতেছি। তাহলে ব্লক এবং ওই ব্লকটা সিলেক্টেড আছে দেখে এখানে সরাসরি চলে আসছে। আর যদি না থাকে সিলেক্ট করে রাখতেন তাহলে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হতো। ওকে, সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি, আমরা বলছিলাম এই যে ব্লকটাকে সে একটা ফাইল জেনারেট করবে। ফাইল জেনারেট করলে কোথায় সেভ হবে ফাইলটা? আমাকে অবশ্যই কোনো একটা ফোল্ডারে কি করতে হবে, সেভ করতে হবে, কোনো একটা ড্রাইভে সেভ করতে হবে। সেই ফাইল নেম এবং পাথ এখানে দিয়ে দিতে হবে। কোথায় সেভ করব? এই যে দেখেন এই যে 3 ডট, এখানে যদি ক্লিক করি আমরা, আমাকে ব্রাউজ ফর ড্রাইভ ফাইল, এখানে আমরা কোথায় সেভ করব সেটা আমাকে ব্রাউজ করতে দিচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার লোকাল ডিস্ক ডি তে আমাদের যেহেতু ফোল্ডার আছে আমি ওখানে সেভ করব, এই যে ফোল্ডারটাতে। এরপরে অটোকেটের ভিতরে গিয়ে আমার 35 এর জন্য একটা আছে, আমি এখানে সেভ করতে চাচ্ছি। ঠিক আছে, আমার ফোল্ডারটা হচ্ছে ওইটা, এবং এখানে আমি যে নামের যে ওই যে ব্লকটা যে নাম আছে ফাইলটাও সেই নামেই আসছে। ঠিক আছে, আমি চাইলে এই নামে রাখতে পারি। কেন? পরবর্তীতে আমি খুঁজে পেতে আমার জন্য সুবিধা হবে, তাই না? তাহলে এখানে এটা কি জেনারেট করতেছে? ওই ব্লকের জন্য একটা ফাইল জেনারেট হচ্ছে, মানে একটা ক্যাট ফাইল জেনারেট করবে সে। ঠিক আছে, এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে এই পাথটা সে শো করতেছে। কোথায় সেভ হবে? আমি অলরেডি বলছি ডি ড্রাইভে, এই ফোল্ডারে গিয়ে সে 35 এ গিয়ে কিং সাইজ ব্যাড নামের একটা ফাইল জেনারেট করবে। ওকে, এবং ইউনিটটা কি? অবশ্যই ইউনিটটা আপনি দিয়ে রাখতে হবে। কেন? কারণ আপনি কোন ইউনিটে ব্লকটাকে সেট করতে চাচ্ছেন। আমরা দেখতেছিলাম অনেক বাইরে থেকে যখন ব্লক আনি, এই আমার ফাইল আনি দেখে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? অনেক বড় হয়ে যায় কেন? কারণ ওই ব্লকটার যে ফাইল আছে ওইটার ইউনিট এবং আমি যে ফাইলে কাজ করতেছি ওইটার ইউনিটের মধ্যে কি নাই, মিল নাই। হয়তো ওখানে ডেসিমাল ইউনিট আছে, এখানে কি আমি ফিট ইঞ্চিতে আসছে, সেজন্য দেখবে অনেক বড় বড় দেখা যায়। তো এইটার জন্য আমরা এখানে কি করবো, আমি যদি পরবর্তীতে এটাকে এখানে ইঞ্চিতে ফিট ইঞ্চিতে আছে, আমি পরবর্তীতে ওই ইউনিটে ইউজ করতে চাচ্ছি, ইঞ্চি ইউনিটে ইউজ করতে, তাহলে এখানে ইঞ্চি রাখবেন। এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর কি হয়েছে, অ্যাকচুয়ালি আমার এই ফাইলটা তো এখানে আছেই, তাহলে এটাকে আমি একটা কি করছি, আরেকটা মানে ক্যাট ব্লকের এই ব্লকটা একটা ফাইল জেনারেট করছি। এই যে ফাইলটা আমি তো এইটা হচ্ছে আমাকে কি বানাইছি, এই যে ব্লকটাকে ইয়া করছি। আমি যদি কোন একটা ব্লক ছাড়া এরকম ইয়া করতে চাই তখন কি করতে হবে, আমি এই যে ডব্লিউ লিখে এন্টার করলাম। এখন অবজেক্ট, তাই না? অবজেক্ট যেহেতু আমি এখানে চাইলে আগে অবজেক্ট গুলোকে সিলেক্ট করে আসতে পারতাম। আগে সিলেক্ট করে আসা মানে কি, আমি আগে এগুলোকে সিলেক্ট করলাম তারপর ডব্লিউ লিখে এন্টার করলাম। তাহলে আমার এই কাজটা হয়তো করতে হবে না আর কি তখন, তাই না? যেটা আমরা ব্লক ক্রিয়েট করার সময় করছিলাম, এটা তো আমরা জানি যে অবজেক্ট সিলেক্ট করতে হলে কি করতে হয়। ঠিক আছে, আর যদি আমি এখানে সিলেক্টেড না করতাম তাহলে ডব্লিউ লিখে এন্টার করতাম, এরপরে এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করতাম, এরপরে এটাকে সিলেক্ট করতাম, তাই না? এটা ব্লকের মতো। এরপর আবার এন্টার দিলাম, এই যে 267 এটা হইলো। আরেকটা জিনিস আমরা এটা বলছিলাম, বেস পয়েন্ট। বেস পয়েন্টটা আমাদেরকে দিতে হবে ব্লক বানানোর সময়। কেন? কারণ ব্লকটা যখন ইনসার্ট হবে ওই পয়েন্ট অনুযায়ী ইনসার্ট হয়, তাই না? যেমন একটা পয়েন্ট দিবেন বেস পয়েন্ট, যেটা সাপেক্ষে পরবর্তীতে আপনি ব্লকটা ইনসার্ট করার সময় যাতে ওই পয়েন্ট বরাবর ধরে বসাইতে পারেন। ঠিক আছে, যেমন আমি এটার ক্ষেত্রে পিক পয়েন্টটা দিলাম, সাপোজ এই যে কোণার পয়েন্টটা। ওকে, তাহলে পয়েন্ট দিলাম, তাহলে সেম ব্লক বানানোর মতোই পিক পয়েন্ট দিতে হয়, তারপর সিলেক্ট অবজেক্ট করতে হয়। এখানে রাইট ব্লকের মধ্যে, ব্লক এবং রাইট ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, রাইট ব্লকে আপনাকে একটা পাথ দিয়ে দিতে হবে যে যেখানে গিয়ে সে একটা ফাইল বানায়া সেভ করবে। ঠিক আছে, আমি এখানে রিটেইন, দেখেন আমি একটা বলছিলাম, এখানে যদি আমি রিটেইন দিই তাহলে কি হবে? রিটেইন মানে কি, যেভাবে আছে সেভাবে থাকা। যেভাবে আছে সেভাবে থাকা মানে কি, এই যে আমি যাদেরকে সিলেক্ট করছি
এদেরকে আমি চাইলে কনভার্ট টু ব্লক দিলে কি হবে, এখানে ব্লক হয়ে যাবে, যে ফাইলটাতে সে ব্লক হয়ে যাবে, আবার ওইদিকে আরেকটা কি রাইট ব্লক হয়ে আরেকটা ফাইল সেভ হবে, দুইটা কাজ। আর আমি যদি এখানে রিটেইন দিই, তাহলে রিটেইন মানে কি, যেভাবে আছে সে সেইভাবে এই থেকে যাবে, এটাকে ব্লক বানাবে না, কিন্তু ওইদিকে গিয়ে একটা কি ফাইল জেনারেট করবে। বুঝতে পারছি? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা আমি এই যে রিটেইন মানে কি, রিটেইনে আমি এটা এখানে যেভাবে আছে সেভাবে, তাহলে আমরা যদি এটাকে ব্লক বানায় ফেলতে চাই তাহলে কিসে দিব, কনভার্ট টু ব্লক। আর ডিলিট ফ্রম ড্রয়িং দিলে কি হবে, এখান থেকে ডিলিট হয়ে যাবে, ওই যে ফাইল জেনারেট হবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা রিটেইনে রাখলাম, এটাকে রিটেইনে রাখলাম। ওকে, আর পাথ কোথায় দিব, ওই যে সেম পাথে আছে, আমি সমস্যা নাই, এখানে এসে আমি নতুন একটা নাম দিচ্ছি, সাপোজ 1 দিলাম। জাস্ট এটা হচ্ছে আমরা বানানোর জন্য জাস্ট একটা নাম দিলাম, আগেরটা তো কিং সাইজ বেড আছে, তাহলে আমি 1 দিলাম, সেভ দিলাম, আবার এটা ইঞ্চি দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, দেন এখানে এই যে এখানে আমার এটাকে কি বানানো এসে ব্লক বানায় নাই। ঠিক আছে, অবজেক্ট যেভাবে যেভাবে ছিল সেভাবেই আছে। এখন আমি দুইটা রাইট ব্লক করছি, তাই না, একটা কিং সাইজের ব্যাগ, একটা 1 নামের। এরা কোথায় আছে আমরা দেখতে পারি, এখানে জেনারেট হয়েছে কিনা, যে ডি ড্রাইভে এই ফোল্ডারটাতে অটোক্যাড 35, এই যে কিং সাইজ ব্যাট, এবং আরেকটা ছিলাম কি 1। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখানে শুধুমাত্র কি আছে, এই যে কিং সাইজ ব্যাটের এটাতে কি আছে শুধুমাত্র, এন্টার করলাম, কই খুঁজে পাচ্ছি, এই যে এখানে ব্যাটটা, ঠিক আছে, এখানে এই যে ব্যাটটা আছে, দেখেন এখানে কি করছে সে, এটা ওই অবজেক্ট গুলাকে নিয়ে, এখানে কিন্তু সে ব্লক হয় নাই, তাই না, এখানে কি অবজেক্ট গুলো আছে। এখন আপনি যখন ইনসার্ট করবেন সে ব্লক হয়ে ইনসার্ট হবে। ঠিক আছে, আবার ওই যে 1 নামের যেটা আছে, এটা কোথায় আছে, এই যে 1, এগুলা কি, এগুলাও এখানে ব্লক হিসেবে নাই। ঠিক আছে, এটা একটা ফাইল জেনারেট করছে, আমরা ওখানেও সে রিটেন করছে, এখানেও কি, আমরা যখন ইনসার্ট করবো সে কিন্তু ব্লক হয়ে ইনসার্ট হবে আবার। ঠিক আছে, এখন ঘটনা ঘটছে কি, এটা একটা ফাইল আলাদা আছে, এটা একটা ফাইল আলাদা আছে। ঠিক আছে, এখন আমি নতুন ড্রয়িং এ যখন শুরু করব, এখানে ড্রয়িং এ তো আমি আইডি এন্টার করলে কোন রিসেন্টে এখানে এগুলা শো করার কথা না, এখন যেহেতু আমি রিসেন্ট কাজ করছি সেজন্য এখানে শো করতেছে। দেখবেন এই যে রিসেন্টে যেহেতু কাজ করছে এই জন্য রিসেন্টে শো করছে। আমি এখন যদি ক্যান্সেল করে আবার নতুন করে অটোক্যাড রান করি, তখন আবার রিসেন্টে কি করবে না, থাকবে না, কারণ আমি রিসেন্টে কোনো নতুন সেশনে কোনো কাজ করিনি। এখন যেহেতু এতক্ষণ কাজ করছিলাম সেজন্য রিসেন্টে রাখছে, আর কারেন্ট ড্রয়িং এ তো থাকবেই না, তাই না। তখন আমরা কি করব, রিসেন্টে নয় কারেন্টে নয়, তখন কিভাবে ইনসার্ট করব, লাইব্রেরিতে আসতে হবে, তাই না, লাইব্রেরিতে আসতে হবে। লাইব্রেরিতে এসে আপনি এখান থেকে ব্রাউজ করবেন, এই যে আমি যেখানে আমার কিং সাইজ বেড যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি, এই যে অটোক্যাড 35 কিং সাইজ বেড, ওকে করলাম। ঠিক আছে, এই যে আমার এখানে কিং সাইজ বেডের এখন চলে আসে, লাইব্রেরিতে চলে আসে। যখন আমি এখানে ক্লিক করব আমার সাথে সাথে কি এই ব্লকটা চলে আসছে, দেখছেন এখন কি এখানে ইনসার্ট হয়েছে কি হিসেবে, ইনসার্ট ব্লক হিসেবে হয়েছে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে ইনসার্ট হয়েছে। ওখানে কিন্তু দেখাচ্ছে কি ফাইলে দেখাচ্ছে আলাদা আলাদা আছে, কিন্তু যখন আমি ইনসার্ট করতেছি তাহলে এটা হচ্ছে কি আমরা রাইট ব্লক তখনই করি কি, আপনি কি নিয়ে ব্যস্ত কি একটা বুঝছেন তো, এইভাবে আমরা একটা ব্লককে, যখন আমি ব্লকটাকে যে বলছিলাম আমরা এডিট করব টিক করব, এখন এটাকে একটা ফাইল হিসেবে সেভ করে রাখতে চাচ্ছি, তখন আপনি এভাবে রাইট ব্লক করে এটার একটা ফাইল সেভ করে রাখবেন। ওকে, আচ্ছা, এটার অ্যাকচুয়াল কাজ আমরা অন্য কাজে ইউজ করি, যেমন আমি একটা ফাইল একটা কি করলাম, একটা ড্রয়িং করতেছি, এখানে অনেকগুলা ড্রয়িং ক্রিয়েট হচ্ছে, একটা প্রজেক্টে এরকম অনেক ড্রয়িং থাকে, তাই না, একটা প্রজেক্টে কি এরকম অনেক ড্রয়িং থাকে। এখন কাউকে আমি একটা এখান থেকে এই যে 40-50টা যদি ফাইল ড্রয়িং থাকে, আমি তাকে একটা ক্যাট ফাইল পাঠাতে যাচ্ছি শুধুমাত্র এই অংশটা দিয়ে, কি দিয়ে, আমি ক্যাট ফাইল পাঠাবো। এখন এই ফাইলটা যদি পাঠাই দিই, আমি সাপোজ আমাদের এইটাই, আমি চাচ্ছি আপনাকে পাঠাবো শুধুমাত্র এই প্ল্যানটা, অন্য কোনো কিছু আপনাকে কি দিব না, আপনাকে যে ফাইলটা দিব ওখানে ওই অন্য কোনো কিছু থাকবে না, শুধুমাত্র এই যে এই ফাইলটা, এই যে প্ল্যানটা থাকবে। ঠিক আছে, তাহলে নরমালি আমরা কি করতাম, হয়তো এটার জন্য একটা সেভ এস করে একটা ফাইল বানাইতাম, বাকিগুলো ডিলিট করে দিতাম, তাই না। এটা হচ্ছে কি নরমাল সেলস। এটাকে আমরা যদি এখন কি করি, রাইট ব্লক করে নিই, তাহলে আমার জন্য ফাইল জেনারেট করাটা কি ইজি না। যেমন আমি ডব্লিউ লিখে এন্টার করলাম, এই যে অবজেক্টে থাকলাম, পিক পয়েন্ট দিতে পারি, পিক পয়েন্ট দিলাম, পিক পয়েন্ট আমি এই কর্নারে দিলাম, সমস্যা নাই। এখানে সিলেক্ট অবজেক্টের ক্ষেত্রে যে পুরো প্ল্যানটা আমি সিলেক্ট করলাম, যতটুকু আমি পাঠাতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করছি, এন্টার দিলাম। এরপরে কোথায় সেভ করব, সেখানে এখানেই আমি ফাইলটা সেভ করি, সমস্যা নেই। এটা হচ্ছে পি দিলাম, সেভ দিলাম। এখন এখানে আমি রিটেন রাখতেছি, কেন আমি রিটেন যদি আমি কনভার্ট টু ব্লক দিয়ে দিই তাহলে এখানে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আমি তো এখানে পরে কাজ করব, আমার এখানে ব্লক বানাবো, আমার জাস্ট টার্গেট হচ্ছে কি
এই প্ল্যানটা নিয়ে একটা ফাইল জেনারেট করা। ঠিক আছে, তাহলে যে এখানে দিলাম, ওকে দিলাম, তাহলে দেখবেন আমার এখানে পি নামের একটা ফাইল জেনারেট হয়ে যায় পি। এবং আমি যদি এটা রান করি, এখানে শুধুমাত্র কি প্ল্যানটাই আছে, তাহলে আমি শুধুমাত্র এই প্ল্যানটা তাকে পাঠিয়ে দিব। এটা কিন্তু কি না, ব্লক না, তাই না? তো হ্যাঁ, কিসে প্রিন্ট তো অনেক কিছু আছে, প্রিন্ট নিয়ে অনেক ক্লাস আছে। প্রিন্টের উপর আপনি সে কি করে, আমরা যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি সবগুলোকে একটা ফাইলে রাখি, তো ওখান থেকে ওই ফাইলটা ওপেন করে কি করে কপি করে করে বসাই, ওইটা হচ্ছে সহজ পদ্ধতি। এখন প্রত্যেকটা ড্রয়িং এর জন্য, প্রত্যেকটা ব্লকের জন্য যদি আপনি একটা একটা ফাইল করে করতে চান, আপনার 100টা ব্লক আছে, 100টা ফাইল হয়ে যাবে, তাই না? 100টা আবার খুঁজতে হবে, এটা একটা টাফ। তো সেজন্য আমরা সাধারণত আমাদের প্রেফারেন্স থাকে কি, যদি আপনি ওয়াই কিওয়ার্ডস ইউজ না করেন, নরমালি ব্লক ইউজ করে করে করেন, তাহলে কি করবেন, এমন একটা ফাইলের মধ্যে সব, সাপোজ আপনি ব্যাড ইউজ করবেন, এরকম 3-4টা ব্যাড আপনি ব্লকটাতে কি থাকতে হবে, ঠিক আছে, যেগুলো আপনি সবসময় ওইগুলো ইউজ করবেন। এর বাইরে কি মানে আর যা দরকার নেই, কারণ ওই সাইজটা আর কি, একটা কিং সাইজ ব্যাড, একটা কুইন সাইজ ব্যাড, একটা হচ্ছে কি ইয়ার সাইজের ব্যাড, অথবা আপনি ইউজ করলে ওদেরকে স্কেল করে ইউজ করে দিবেন পরে, ঠিক আছে। আর সোফার জন্য কিছু রাখবেন, এরকম হইতে পারে, অথবা আপনি এরকম করতে পারেন, সোফার জন্য একটা ফাইল, ব্যাডের জন্য একটা ফাইল, যেটা আমার কাছে আছে, তাই না? ওভাবে করে করে কি রাখতে পারেন। পাঠাতে হচ্ছে তাকে আমি শুধুমাত্র পুরো আমার ড্রয়িং এ যা যা আছে হিজিবিজি অনেক আমরা এরকম করে হয়ে যায়, আমি চাচ্ছি যে আবার ওইগুলা ডিলিট না করতে, তখন আমরা কি করি, ওইভাবে রাইট ব্লক করে শুধুমাত্র যত যে অংশটা পাঠানো দরকার সেই অংশটা কি পাঠাই দিই, ঠিক আছে। আর এরকম হতে পারে যে আপনি ড্রয়িং করছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি আপনার প্ল্যানটা পাঠাতে হচ্ছে, তাহলে আপনার এখানে অনেক কিছু আছে, আরো আপনি শুধুমাত্র তাকে প্ল্যান গুলা পাঠানো দরকার, একটা প্ল্যান না, হয়তো 2টা-3টা প্ল্যান আছে, তখন আপনি কি করবেন, ওই 2টা-3টা প্ল্যানকে একসাথে কি করবেন, যে আমি এই যে 2টা পাঠাতে চাচ্ছি, ওইদেরকে নিয়ে, যাদেরকে এটা তো হচ্ছে যতগুলাকে সিলেক্ট করবেন তাদেরকে নিয়ে একটা ফাইল জেনারেট করবে, ঠিক আছে। যে ডব্লিউডি খানটার করবো, সেম ব্লক বানাবো আর কি, যতগুলো অবজেক্ট আমি, যতগুলো প্ল্যান আমি তাকে পাঠাচ্ছি, শুধুমাত্র এটা সেক্টর একটা ফাইল জেনারেট করবো, মানে এটা একটা ইজি ওয়ে ফাইল জেনারেট করার। ওকে, পারবেন তো নাকি? আচ্ছা, আমরা আজকে আমাদের টপিক হবে, আজকে আমরা কিভাবে আমাদের প্ল্যানে বা বিভিন্ন জায়গায় ট্যাক্স গুলা লিখে থাকি, ঠিক আছে। ট্যাক্স কিভাবে লিখবো সেটার উপর আমি আজকে ক্লাসে আলোচনা করি। ওকে, এগুলো নিয়ে তো আমি একটু একটু কথা বলছিলাম, তাই না? কোনো কারণে আপনার লেয়ার অফ করতে হলে, কোন একটা লেয়ার অফ করতে হলে আপনার এখান থেকে না গিয়ে, এখন থেকে যদি অবজেক্ট থাকে এখান থেকে অ্যাক্টিভ করবেন। এই যে এটা হচ্ছে লেয়ার অফ করার অপশন, এটাতে ক্লিক করে, সাপোজ আমি ফার্নিচার যে লেয়ার আছে এটাকে অফ করে দিতে যাচ্ছি, তাহলে এটাতে ক্লিক করে, এই অপশনটাতে ক্লিক করে লেয়ার অফের এখানে এসে যে অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট ক্লিক করলে ওই লেয়ারে যারা যারা আছে তারা অফ হয়ে যাবে। এখানে আমাকে এই মেসেজটা দিছে একটা মাত্র কারণ আমার ফার্নিচার লেয়ারটা কারেন্ট লেয়ার আছে, এটা নাইলে দিত না, যে ফার্নিচার লেয়ারটা কি আছে, কারেন্ট লেয়ার আছে, সেজন্য। তাহলে আমি ইয়েস দিলে ওই লেয়ারে যা যা আছে সব ওই অফ হয়ে যাবে। ঠিক সেম আমি যদি এগুলা ইউজ করি, এটাকে সিলেক্ট করলে আমার কি হবে, এগুলা অফ হচ্ছে না কেন, অফ হয়েছে, এটা সিলেক্টেড, ওই যে স্যানিটারি, এই জন্য লেয়ারে মেনটেন করে কাজ করলে কি হবে, সব একসাথে, আমি কি আলাদা আলাদা লেয়ারে হইলে কি হইতো না, তাই না? এরকম হইতে পারে, আমার দরজাগুলো অফ করতে যাচ্ছে, দরজা অফ করে দিলাম, তাই না? আবার অনেকগুলা লেয়ার অন আছে কি অফ আছে আপনি জানেন না, আপনি যাচ্ছেন সকল লেয়ার অন করে দিতে, তাহলে এটাতে ক্লিক করবেন, এটার নিচেরটাতে টার্ন অল লেয়ারস অন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে সকল লেয়ার আবার অন হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করলাম, আমার ফার্নিচার গুলো অফ করলাম। ওকে, আমরা এখন লিখবো হচ্ছে ট্যাক্স কিভাবে লেখা, আমরা সেটা একটু দেখবো। ওকে, তাহলে ট্যাক্স আমাকে অনেক জায়গায় লিখতে হবে। সাধারণত ট্যাক্স নিয়ে এত বেশি মানে স্টাইল আমরা চেঞ্জ করি না, হয়তো সাইজ চেঞ্জ হতে পারে, এক এক জায়গায় ট্যাক্সের সাইজ চেঞ্জ হতে পারে, সাইজ 5 ইঞ্চি এক জায়গায়, 6 ইঞ্চি এক জায়গায়, 8 ইঞ্চি এক জায়গায়, 4 ইঞ্চি, এরকম সাইজ চেঞ্জ হতে পারে। ওকে, তো আমাদের ফ্লোর প্ল্যানে আমরা যে যে ট্যাক্স গুলো লিখছি, সেই ট্যাক্স গুলো আমরা কিভাবে লিখবো আগে আজকে সেটা দেখি। ট্যাক্স লেখার জন্য দেখবেন এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আমরা ট্যাক্সের উপর তো ক্লাস হয় নাই, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। মাল্টি লাইন ট্যাক্স এবং সিঙ্গেল লাইন ট্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, আমরা সিঙ্গেল লাইন ট্যাক্স হচ্ছে একটা লাইনে, যখন আমরা শুধুমাত্র একটা লাইনে কি করতে পারবো, লিখতে পারবো, আমরা 2টা লাইনেও লিখতে পারবো সিঙ্গেল লাইন দিয়ে, কিন্তু তারা আলাদা অবজেক্ট হয়ে যাবে। মানে কি, সিঙ্গেল লাইন ট্যাক্স দিয়ে আমি 2টা লাইন লিখছি, তাইলে যখন আমি বের হয়ে আসবো লিখে, তখন দেখবো 2টা লাইন কি হয়ে যাবে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে, একসাথে থাকবে না। আর মাল্টি লাইন ট্যাক্স দিয়ে যদি আপনি লেখেন, আপনি যতগুলো লাইনই লেখেন না কেন, সবগুলা লাইনই একবারে ঢুকে আর কি, মানে একবার কমান্ডে ঢুকে যত লাইন লেখেন না কেন সবগুলা কি হবে, একটা অবজেক্ট হবে। আবার মাল্টি লাইন ট্যাক্সে
এডিট করার বা আরো অনেক কিছু অ্যাড করার অপশন থাকে, যেটা সিঙ্গেল লাইন টেক্সট আপনি অত বেশি কি পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, ঠিক আছে। তাহলে এই যে সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট হচ্ছে ডিটি, আমরা বলি ডিটি, আর মাল্টি লাইন টেক্সটের শর্টকাট টি, আমরা টি এম টি ও দিতে পারি, অনলি টি লিখছি, ওকে। অনলি টি হচ্ছে কার শর্টকাট, মাল্টি লাইন টেক্সটের, ওকে। আর মাল্টি লাইন টেক্সট, এখন টেক্সট লেখার আগে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা বলছিলাম টেক্সটের যে স্টাইল কেমন হবে, টেক্সটের ফন্টটা কেমন হবে, টেক্সট বোল্ড হবে না ইটালিক হবে, টেক্সটের সাইজ কত হবে, আগে এটা আমরা ডিফাইন করব। এটাকে বলে টেক্সট স্টাইল। আমরা প্রথম আর কোন স্টাইল আমরা ক্রিয়েট করে না, তাই না? যে অ্যানোটেশন ট্যাবে এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে 4টা অপশন আছে। প্রথম হচ্ছে টেক্সট স্টাইল, তারপর ডাইমেনশন স্টাইল, তারপর মাল্টি লিডার স্টাইল, তারপর টেবল স্টাইল। আমরা এগুলো একটা ক্লাসে দেখবো। আমার আজকে টার্গেট হচ্ছে এটা, টেবল মানে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলের শর্টকাট হচ্ছে এসটি, ঠিক আছে। মানে এসটি লিখে এন্টার করলে আমরা পাবো, অথবা এই আইকনটার উপর ক্লিক করলে আসবে, ঠিক আছে। কিসের উপর? এই যে এই আইকনটার উপর ক্লিক করলে আপনার টেক্সট স্টাইল ওপেন হবে, অথবা আমরা বলছি কি এস টি হচ্ছে আমার টেক্সট স্টাইলের শর্টকাট, ওকে। আর একটা অপশন আছে, আরো অনেক অপশন আছে, তার মধ্যে আরেকটা অপশন হচ্ছে ফাইল মেনুতে আপনি টুলসে ফরম্যাটে আসলে, যে ফাইল মেনুতে, অবশ্যই ফাইল মেনু, ফাইল এডিট ভিউ মেনু বারে আর কি, ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট, এই যে ফরম্যাট আসলে এখানে সকল ধরনের স্টাইলের অপশনগুলো পাবেন। তার মধ্যে আমরা আজকে বলছি টেক্সট স্টাইল নিয়ে, তাই না? টেক্সট স্টাইলে ক্লিক করলে টেক্সট স্টাইল ওপেন হবে, ওকে। ডিফল্ট অবস্থায় এখানে স্টাইল থাকার কথা অনলি দুইটা, অ্যানোটেটিভ এবং স্ট্যান্ডার্ড। এগুলো আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়েছে। কোত্থেকে ক্রিয়েট হয়েছে? ওয়াইকিউ দিয়ে আমরা কাজ করছিলাম, তাই না? ওয়াইকিউ দিয়ে ডট বানাইছি, কলাম বানাইছি, অ্যাক্সিস দিছি, অনেক কিছু করছি। সেই জন্য ওয়াইকিউ অটোমেটিক কি করে, তাদের জন্য তাদের মতো করে টেক্সট স্টাইল ক্রিয়েট করে। তা আমরা যেহেতু আমরা নিজেরা টেক্সট লিখবো, তাহলে আমাকে টেক্সট স্টাইল কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা জানতে হবে, ঠিক আছে। তো অ্যানোটেটিভটা হচ্ছে বিভিন্ন স্কেল মেইনটেইন করে। আমরা অনেক সময় 1:8, 1:10, 1:100, 1:20 এরকম করে ড্রয়িং কে স্কেল করি। তো এটার সাথে সাথে যাতে আমার কি হয়, একটা ড্রয়িং হয়তো আপনি একই ড্রয়িংকে আপনি 1:20 তে প্রিন্ট দিচ্ছেন, আবার একই ড্রয়িংকে 1:50 তে প্রিন্ট দিচ্ছেন। এখন আপনি যদি টেক্সট স্টাইলটা রাখছেন 1:50 তে, তাহলে এটা 1:100 কি দেখা যাবে না, আসবে না। এজন্য তখন অ্যানোটেট করতে হয়। যখন স্কেল চেঞ্জ হবে, যে স্কেল আপনি ওখানে সেট করে দিবেন, সেই স্কেলে কি আসবে। তো এটা স্কেলের ব্যাপার, আমরা তো কঠিনের দিকে যাব না। আমরা যেহেতু নরমালি আমরা স্ট্যান্ডার্ডটাকে কপি করব, ঠিক আছে। অ্যানোটেটিভে যখনই আসবে অ্যানোটেটিভ কথাবার্তা, আমরা অ্যানোটেটিভকে আপাতত ইগনোর করব, ঠিক আছে। তো আমরা অ্যানোটেটিভ নিয়ে কাজ করা লাগবে না, কারণ এটা একটু হিজিবিজি মনে হতে পারে, ঠিক আছে। তো আমরা যতটুকু সহজে করা যায় আর কি। তো অ্যানোটেটিভ বাদ দিয়ে আমরা কি বলছি, ডিফল্ট অবস্থায় এগুলো না থাকলে আমার স্ট্যান্ডার্ড থাকবে। তাহলে স্ট্যান্ডার্ডটাকে আমরা কি করব, নিউ ক্রিয়েট করব। আমরা স্ট্যান্ডার্ড যেভাবে আছে সেভাবেই থাকবে। স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করলাম, নিউতে ক্লিক করলাম, এখানে একটা নতুন স্টাইল আমরা ক্রিয়েট করতেছি। তো এরকম আপনাকে একাধিক টেক্সট স্টাইল ক্রিয়েট করে রাখতে পারেন। আমরা পরবর্তীতে দেখব ডাইমেনশনের জন্য একটা দিতে পারি, লিডারের জন্য একটা টেক্সট স্টাইল, বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল কি করব, ক্রিয়েট করব, ঠিক আছে। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে ফ্লোর প্ল্যানের জন্য। সাপোজ আমি নাম দিলাম এটা ফ্লোর প্ল্যান, ওকে। ফ্লোর প্ল্যান আমরা নাম দিলাম, ওকে করলাম। আমার এখানে ফ্লোর প্ল্যানের একটা টেক্সট স্টাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখন এই ফ্লোর প্ল্যানেরটা টেক্সট স্টাইলটা কেমন হবে এগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। কি কি আছে? প্রথমে ফন্ট নেমের মধ্যে এরিয়াল আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে। এর মধ্যে আমরা সাধারণত আমাদের আমরা যে ফন্টটা ইউজ করে থাকি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আপনি টি লিখে প্রেস করলে, টি এখানে থাকা অবস্থায় যদি আপনি টি লিখে প্রেস টি দেন তাহলে টির গুলো আসবে। যে ওয়ার্ডটা টাইপ করবেন সেই ওয়ার্ডগুলো কি, ওয়ার্ডের ফন্টগুলো আসবে, ওকে। তাহলে এখান থেকে আমি বলছি কি টাইমস নিউ রোমান এটা ইউজ করব, ওকে। টাইমস নিউ রোমান আমি ক্লিক করলাম। এটা একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে আর কি। এমন না যে ওটা ইউজ করতে হবে, আপনি আদার্স গুলাও কি করতে পারেন, ইউজ করতে পারেন, কিন্তু এমন ফন্ট ইউজ করা যাবে না যেটা কি আবার দেখতে একটু ব্যাকআপ লাগবে, বা একদম আপনি এখানে আমরা মানে পেঁচায় কোনো ট্যাক্স দিব না। কেন? আমরা ড্রয়িং করব এমন ভাবে যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। কারণ এখানে মিস্ত্রিরা কাজ করবে, এমন কেউ কাজ করবে যে সে কি হয়তো বুঝতে অসুবিধা হবে, এরকম কোনো টেক্সট ফন্ট কি করা যাবে না, ইউজ করা যাবে না, ঠিক আছে। তাইলে সেজন্য আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম আমরা ইউজ করি টাইমস নিউ রোমান এটা ইউজ করে থাকি, ঠিক আছে। এই জন্য আমি এটা রাখলাম। অন্যগুলো আপনি ইউজ করতে পারেন, যদি বেশি যাতে ইয়া না হয় আর কি, এটা খেয়াল রাখতে হবে। টাইমস নিউ রোমানে ক্লিক করলে এখানে ফন্ট স্টাইলে দেখবেন
চার ধরনের অপশন আছে। বোল্ড মানে হচ্ছে কি মোটা হয়ে আসা, তাই না? মোটা হয়ে আসা। ইটালিক মানে একটু বাঁকা হয়ে আসে, তাই না? বোল্ড ইটালিক মানে মোটাও থাকবে আবার বাঁকাও থাকবে। সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আমি একটু হাইলাইট করতে চাইলে বোল্ড করি, আদারওয়াইজ আমরা কি লাগবো, রেগুলার লাগবে। আমরা এখানে বাঁকা টাকা করবো না আর কি, তাই না? সেটাও করে আপনি যদি কোনো লেখা একটু বাঁকা করে লিখতে চান সেটা তাহলে কি দিবেন, ইটালিক দিবেন আর কি, ঠিক আছে? আমরা এখানে রেগুলার রাখতেছি আপাতত, আমরা এখানে বোল্ডও দিচ্ছি না, ঠিক আছে? রেগুলার রাখলাম। ওকে, এটা আপনার পছন্দ মতো এমন হবে, এমন না যে আপনাকে আমি যেটা বলবো সেটাই করতে হবে। আপনি আপনার মতো করে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন, আপনি আপনার মতো করে বোল্ড ইটালিক দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এমন কিছু করা যাবে না যেটা আপনার ড্রয়িং এ দেখতে কি মানে বেশি হিজিবিজি মনে হবে বা সাধারণ মানুষ বুঝবে না বা মিস্ত্রিরা বুঝবে না, এরকম কোনো ফন্ট ইউজ করা যাবে না। এই হচ্ছে কথা। এইটাই বলছিলাম, আমরা কখনোই অ্যানোটেটিভে আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখবেন না আর কি। এটা মানে যেভাবে আছে সেভাবে এখানে ঠিক দেওয়া যাবে না, তাহলে অ্যানোটেটিভ হয়ে যাবে। আপনি যখন স্কেল চেঞ্জ করবেন, হয়তো আপনি 1:1 এ ড্রয়িং করতেছেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ড্রয়িং করতেছি কিন্তু 1:1 এ, যে দেখেন নিচে এখানে কিন্তু এই যে 1:1 আছে, তাই না? তার মানে কি আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি, আমাদের ক্যাট এখানের 1 ইঞ্চি, আর আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি। আমরা যখন 5 ফিট বলতেছি তখন ড্র করতেছি কত, 5 ফিটই। আমার 60 ফিটের জন্য 60 ফিটই ড্র করতেছি, তাই না? তার মানে কি অ্যাকচুয়াল ডাইমেনশন যত, আমরা ড্র করতেছি কি তত। এটা বলে 1:1 ড্রয়িং, ঠিক আছে? অনেক সময় আমরা কি করি, আপনাকে আমি দিছি একটা 50 ফিট বাই মানে 500 ফিট বাই 100 ফিট 1000 ফিটের একটা জায়গা। এখন আপনি 500 ফিট বা 1000 ফিট করতে গেলে এটা অনেক বড় দেখা যাচ্ছে, ড্র হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন যে আমি এটাকে 1:10 রেশিওতে করবো, অথবা 1:100 রেশিওতে করবো। 1:100 মানে কি অ্যাকচুয়ালের 100 ফিটকে আপনি এখানে 1 ফিট করে ফেলবেন, অথবা অ্যাকচুয়ালের 100 ইঞ্চিকে আপনি এখানে 1 ইঞ্চি করে ফেলবেন, তাই না? ড্র করবেন কি 1 ইঞ্চি, কিন্তু একটা ফিল্ডে থাকবে কত, 100 ইঞ্চি, তাই না? এটাকে বলে 1:100 রেশিও, এরকম করে। তো আমরা এখানে যেহেতু 1:1 করতেছি, তো এখানে আমাদের কি নাই, আমরা অ্যানোটেটিভ নিয়ে তো বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই আপাতত, ঠিক আছে? এটা করতে গেলে আরো অনেক পেঁচা যাবে, অত কিছু জানার দরকার না। এই প্রফেশনাল ফিল্ডে এরকম আপনাকে এত স্কেল মেনটেন করে করতে হবে না আর কি। আমরা যা করবো সবকিছু কি 1:1 রেশিওতে, ঠিক আছে? যখন প্রিন্ট করবো তখন আমরা প্রিন্টের ব্যাপারে তখন স্কেল নিয়ে আসবো, ঠিক আছে? প্রিন্টের ব্যাপারে পেজের সাথে সাথে আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা হাইট একটা ব্যাপার, হাইট হচ্ছে টেক্সটের হাইট। আমি যে টেক্সটটা লিখবো সেটার হাইট কতটুকু হবে, ঠিক আছে? তো আমাদের সাধারণত আমরা যে প্ল্যান গুলো, এটা টেক্সট হাইট এমন না যে সব জায়গায় সেম হবে। কেন? আপনি একটা ড্রয়িং করছেন, একটা কলাম আঁকছেন, ওখানে সাইজ হবে হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি এরকম। তাহলে ওই জায়গায় যদি আমি 10 ইঞ্চি টেক্সট একটা দিয়ে দিই, অনেক বড় দেখা যাবে না? ওই ক্ষেত্রে আমাকে কি টেক্সট সাইজ ওইটার পার্সপেক্টিভ টেক্সট সাইজ, যখন ড্রয়িং করবো ওটার পার্সপেক্টিভ ছোট দিব। আবার আমি প্ল্যান করতেছি 50 ফিট বাই 60 ফিটের, ওখানে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি, তাহলে 50 ফিটের তুলনায় কি দেখা যাবে, যখন প্রিন্ট দেখা যাবে না, তাই না? তাহলে আপনাকে টেক্সট হাইট গুলো এমন ভাবে করতে হবে যখন প্রিন্টে যাতে আপনার কি হয়, ভিজিবল হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে চেঞ্জ করতে, আমরা টেক্সট হাইটের জন্য কি পরবর্তীতে চেঞ্জ করে করে দেখতে পারি, ঠিক আছে? আপাতত আমরা এখানে দিলাম 5 ইঞ্চি, আমরা 5-6 ইঞ্চি দিলে মোটামুটি কি প্ল্যানের মধ্যে হয়। এখন আপনার প্ল্যান হয়ে গেছে 500 ফিট বা 1000 ফিটের, তখন আপনাকে 5 ইঞ্চি দিলে এটা কি দেখা যাবে, ছোট দেখা যাবে, তাই না? যখন প্রিন্ট দিবেন তখন খুব ছোট দেখা, তখন আপনাকে কি ওটা রেশিওতে বড় করতে হবে আর কি। আমরা যেহেতু 30 ফিট 40 ফিট 50 ফিট এরকম করতেছি, আমরা 5 ইঞ্চি দিয়ে রাখি, সমস্যা নেই। এটা আমরা বুঝতে পারবো যখন প্রিন্টটা প্ল্যানে অ্যাকচুয়ালি কতটুকু ভিজিবল হচ্ছে। ওকে, তাহলে এটার জন্য আমি ফিক্স করে দিচ্ছি, ফ্লোর প্ল্যানের জন্য আমি কি করে দিলাম, এখন ফিক্স করে দিলাম, এটা 5 লিখে দিলাম, 5 লিখলাম, এই যে 5 ইঞ্চি। ওকে, এর মধ্যে উইডথ ফ্যাক্টরটা কি, এই উইডথ ফ্যাক্টর সাধারণত আমরা চেঞ্জ করি না। 1 মানে এই যে এটা যেভাবে নরমালি আমরা যেভাবে টেক্সটের ফন্টটা লেখে সেভাবেই আছে। আপনি যদি চান যে আমার টেক্সট এইভাবে থাকবে কিন্তু টেক্সটটা একটু বড় হয়ে যায়, তখন উইডথ ফ্যাক্টর বাড়ায় দেয়। সাধারণত আমরা সেটা করি না। আমি একটু দেখার সুবিধার্থে দেখছি, দেখছেন যে একটু এটা কি লেখা কি, টেক্সট হাইট কি, কিন্তু এটাকে কি করে দিচ্ছে, একটু ডাবল করে দিচ্ছে জায়গা বেশি নেওয়ার জন্য। আর হয়তো আপনি টেক্সট দিচ্ছেন এটা একটু কম জায়গায় আছে, আপনি চাচ্ছেন যে না এই টেক্সট একই থাকবে কিন্তু একটু বেশি জায়গা নিয়ে মাঝখানে ফাঁকা হোক ইয়া করে কি সে করে দিবে, তখন আমরা উইডথ ফ্যাক্টর বাড়াই দিই আর কি। এটা আমরা নরমালি 1-ই রাখবো। ওকে, অবলিক অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করি না সাধারণত। অবলিক অ্যাঙ্গেল মানে কি, যে ইতালিক হইলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকে। আর আমি যদি বলি যে আমি ইতালিক দিচ্ছি না, এখানে আমি বলে দিতে চাচ্ছি যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আসুক, ঠিক আছে? তখন আপনি এখানে 30 ডিগ্রি বাঁকা হয়ে যাবে, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কি, তো এটা আমরা কি ইতালিক দিলে হয়ে যায়, সেজন্য আমরা লেখা বাঁকা লিখিও না, তো এটাও কি 0 থাকবে। ওকে, এই হচ্ছে মোটামুটি ইয়াদের, এগুলো আপনাদের অবশ্যই আনচেক রাখবেন। আপসাইড ডাউন হলে কি হয়ে যাবে, এখানে যদি কোনো কারণে ভুলে ক্লিক করে দেন যে আপনার লেখাটাকে আপসাইড ডাউন হয়ে যাবে, এখানে ক্লিক করে গেলে ব্যাকওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এগুলা এরকম যাতে এগুলা
চেক মার্ক না পড়ে আর কি। ঠিক আছে, ইফেক্ট গুলো আমরা আনচেক রাখবো। ঠিক আছে তো নাকি? খুব খুব অল্প জিনিস। টেক্সট হাইটটা আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, অথবা আমরা যদি এখানে স্টাইলে যাই থাকুক, পরবর্তীতে আমরা আবার টেক্সট লেখার সময় চেঞ্জ করার অপশন দিবে আমাকে। ওকে, তাহলে কিভাবে টেক্সট স্টাইল ক্রিয়েট করবেন বুঝছেন তো নাকি? খুব সিম্পল জিনিস, এত কিছু আমাকে করতে হবে না। আমরা ম্যাক্সিমাম কিন্তু টাইম দিয়ে রোমান রাখবো, রেগুলার রাখতে পারি, হাইটটা হয়তো আমাকে একটু কম বেশি করতে হতে পারে। এটা আমি পরবর্তীতে যখন ডাইমেনশন আসবো তখন বলবো যে এটা কোনো কিছু না দিয়ে 0 রাখতে, এটা পরের কথাবার্তা। ঠিক আছে, আপাতত আমি ফ্লোর প্ল্যানে 5 ইঞ্চি দিব, সেজন্য 5 ইঞ্চি দিয়ে রাখছি। ঠিক আছে, পরবর্তীতে আমি অন্য কথাবার্তা বলবো টেক্সটের স্টাইলের ব্যাপার আর কি। 0 এখানে যদি 0 রাখি কিছু সুবিধা আমি পাবো। 0 রাখলে সুবিধা হবে কি, এই টেক্সট স্টাইলটা যখন আমি টেক্সট দিব তখন যে কোনো সাইজ দিতে পারবো, ডাইমেনশনের ক্ষেত্রে, মাল্টিপিজারের ক্ষেত্রে, এগুলো তখন কথাবার্তা আসবে। এখন আমরা যেটা লিখবো ফ্লোর প্ল্যান জন্য ফিক্স করে দিলাম। ঠিক আছে, যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় আমি এখানে বড় করে দিব। ঠিক আছে, তাহলে সেট কারেন্ট করলাম। সেট কারেন্ট কেন করব, কারণ আমি এখানে অবশ্যই দেখেন আমি যেটা সিলেক্টেড আছে এখানে যদি সেট কারেন্ট ক্লিক করে, তাহলে যখনই আমি টেক্সট লিখতে যাব সে এই স্টাইল অনুযায়ী টেক্সট লেখা শুরু করবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে সেট কারেন্ট করবেন আপাতত। এখন সেট কারেন্ট পরবর্তীতে যদি অন্যভাবে চেঞ্জ করতে তখন আমরা অন্য কিছু দেখবো। ওকে, আমরা এখানে অ্যাপ্লাই দিব, তারপর সেট কারেন্ট করবো। ঠিক আছে, আগে অ্যাপ্লাই দিলে তাহলে ওই মেসেজটা আসতো না আমার। হ্যাঁ, ক্লিক করলে সেট কারেন্ট হয়ে যাবে, আরে ক্লিক করলে হয়ে যাবে আর কি। আচ্ছা ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস দেন হাইট কত দিবেন, কি দিবেন, তাই না? স্পেস বার কিসের কাজ করে? এন্টারের কাজ করে। কিন্তু আপনি যখন কিছু লিখতেছেন তখন স্পেস বার আর এন্টারের কাজ করবে না, তখন তো স্পেস বার স্পেসের কাজ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই ওয়ার্নিংটা আসছে ইনভ্যালিড। ঠিক আছে, কেন আপনি এখানে এন্টার দেওয়ার সময় কি দিচ্ছেন? স্পেস বার। যখন এই টেক্সট লিখবেন, টেক্সট বার যখন লিখতেছেন তখন সে কি করবে না, এন্টারের কাজ করবে না, কারণ স্পেস বার তো বুঝতে হবে। আপনি টেক্সট লিখলে কি, টেক্সট দিলে আমরা স্পেস দিতে হবে না, তখন কিন্তু সে স্পেস বার স্পেসের কাজ করে, এন্টারের কাজ করে না। ঠিক আছে, নরমালি কমান্ডে ঢোকার জন্য বা বিভিন্ন করার জন্য তখন সে স্পেস বারটা এন্টারের কাজ করে। এই ক্ষেত্রে ওই প্রবলেমটাই করছেন আর কি। তাহলে এখানে স্পেস দেওয়া যাবে না, কারণ 5 এর পরে স্পেস হতে পারে না, সংখ্যার ক্ষেত্রেও তো স্পেস হতে পারে না, সেজন্য কি ইনভ্যালিড বলতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি বলছিলাম কি এখানে সেট কারেন্ট করলাম। ওকে, সেট কারেন্ট না করলেও সমস্যা ছিল না, আমরা তারপরে বলছি কি আমি যেটা এখন যেহেতু ওইটাই লিখবো সেজন্য সেট কারেন্ট করে দিছি। আচ্ছা, আমরা যে সেট কারেন্ট করছি, এখন আমি টেক্সট লিখতে গেলে সেই অনুযায়ী যে সে লিখবে, বাবার কোন টেক্সট স্ট্যাটাস কারেন্ট অবস্থায় আছে সেটা আমরা দেখতে চাইলে এখানে দেখতে পারি যে অ্যানোটেশন ট্যাবের এখানে যদি ক্লিক করেন, যে টেক্সটের এখানে দেখেন আমার এটা ফ্লোর প্ল্যান আছে, তাই না? মানে এখানে কোনটা শো করবে, যেটা কারেন্ট সিলেক্টেড আছে। ওকে, এখান থেকে আপনি এখন কোনো কারণে যদি চেঞ্জ করতে চান, কোথায় এসে চেঞ্জ করবেন? এখানে এসে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখানে এসে চেঞ্জ করতে, হ্যাঁ ওখানেও যেতে পারেন। এখানে আপনি ওখানেই তো অবশ্যই ওখানে গিয়ে যেটা সিলেক্ট করবেন সেট কারেন্ট করে বারবার এখানে যাওয়া আরো টাফ হয়ে যাবে না? আমার অলরেডি স্টাইল ক্রিয়েট করা আছে, তখন তো আমি আর ওখানে যাব না, টেক্সট স্টাইলে যাওয়ার দরকার, আমরা এখান থেকে কি করে দিতে পারি। ওকে, আরো অপশন আছে, এটা একটা প্রসেস দেখাচ্ছি। ঠিক আছে, এটাই যে একদম একেবারে একটা পদ্ধতিটা না, এসটি তো শিখছি, আরেকটা পদ্ধতি দেখাচ্ছি কোথায়, অ্যানোটেশন ট্যাবের এখানে। আচ্ছা, আমরা এখন লিখি, আমরা বলছিলাম মাল্টিলাইন টেক্সট প্রথমে দেখবো। মাল্টিলাইন টেক্সটের শর্টকাট কি? টি, অনলি টি। এমটি মনে রাখার দরকার, টি হচ্ছে মাল্টিলাইন টেক্সট, এম টেক্সট। ঠিক আছে, টি হচ্ছে এম টেক্সটের শর্টকাট। আচ্ছা, টি লিখে এন্টার করেন, একটু খেয়াল করেন আগে, খুব সিম্পল জিনিস। আমি এই যে এখানে কি চাই, ফার্স্ট কর্নার, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি যেখানে টেক্সটটা লিখতে যাচ্ছি সেখানে ফার্স্ট কর্নার, এরপরে সেকেন্ড কর্নার চাইবে, যেখানে যতটুকু জায়গার মধ্যে আমি লিখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, সাপোজ আমি এখানে যে বেডরুম লিখবো মাঝখানে করে, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এরপরে অপোজিট কর্নারে ক্লিক করতে হবে। ঠিক আছে, যতটুকু ক্লিক করছি আমার ঠিক অতটুকুর মধ্যে একটা লেখার জন্য অপশন দিচ্ছে, আমরা এটা বড় ছোট করতে পারবো। দেখেন এখানে উপরে একটা রোলার আসছে, সবার আসছে না? দুইটা কর্নার ক্লিক করার পর আসছে, এই যে এটাকে দিয়ে আপনি বড় ছোট করতে পারেন, মানে আমার টেক্সটটা যদি বড় হয় ছোট হয় সেটা আমরা যাব পরে। আমি আগে ছোটই রাখলাম, ছোট রাখার কারণ আছে। ঠিক আছে, আমি ছোট করে লিখলাম, এরপর টেক্সট যদি আমার লাইনটা যদি বড় হয়ে যায় তখন বড় করবো আর কি পরে। আচ্ছা, এখানে দেখছেন একটা টেক্সট এডিটর ওপেন হয়ে গেছে, অনেক কিছু এখানে আপনি কাজ করতে পারবেন। মানে মাল্টিলাইন টেক্সটের এটা একটা অপশন, সিঙ্গেল লাইন টেক্সটে এতগুলা জিনিস আসবে না। এখন আমি একটু খেয়াল করি আগে আমার কোনটা এখন অ্যাক্টিভ আছে টেক্সটে, আমরা এখানে দেখে বুঝতে পারি। এই যে স্টাইলে যদি খেয়াল করেন, এখানে আমার ফ্লোর প্ল্যানটা কি আছে,
অ্যাক্টিভ আছে। আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখন হয়তো আমি ভুলে কি আমি ওখানে কি সেট কারেন্টও করি নাই, অ্যানোটেশন ট্যাবের ওখানে চেঞ্জ করে আসি নাই। এখন আমার চেঞ্জ করা দরকার, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যদি আসেন দেখবেন আপনার সব স্টাইল এখানে শো করবে, ঠিক আছে। এখানে যেটা চেঞ্জ করবেন সেই অনুযায়ী কি চেঞ্জ হবে। আচ্ছা আমি যদি চেঞ্জ করে দেখেন এই যে ওয়াই কিউ ডিম বোঝার সুবিধাতে দিলাম, এখানে এইটাতে দিলে এই জায়গায় কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। দেখবেন আমি যদি এটাতে ক্লিক করে হয়তো সে তার স্টাইলের মতো থাকবে। আমারটা তো যখন আমি আসবো ফ্লোর প্ল্যান, আমারটা কি ছিল ফন্ট টাইমস নিউ রোমান, তাই না? এখানে টাইমস নিউ রোমান চলে আসবে। আমার যদি ফ্লোর প্ল্যানে ক্লিক করি যে টাইমস নিউ রোমান চলে আসে, ঠিক আছে। ওকে, আর আর আমার টেক্সট হাইট কত দিছিলাম 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি, যে 5 ইঞ্চি এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই জায়গায় আমি ওখানে তো 5 ইঞ্চি দিছি, আমি এখানে চাইলে আমি চাচ্ছি এখন আমি যে টেক্সটটা লিখবো 7 ইঞ্চি করব, আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা এটা আপাতত চেঞ্জে যাচ্ছি না, আমি একটু লিখি আগে। কি লিখবো বলছিলাম? বেডরুম, বি ই ডি স্পেস আর ডাবল ও এম। দেখেন একটু খেয়াল করার আগে, আমি যখন বেডরুম লিখছি আমার বেড আর রুম, রুম কোথায় চলে আসছে? নিচে। আমি এন্টার দিই নাই, এন্টার দিলে কিন্তু সেকেন্ড লাইন হয়। আমার জাস্ট বেড আর রুম লিখতে গেছি, সে নিচে চলে আসছে। কেন নিচে আসছে? কারণ ওই যে আমি যতটুকু জায়গা তাকে বলছি তার মধ্যে সে পুরো লাইনটাকে করতে হতো। এখন আমাকে যদি তাদেরকে অ্যাকচুয়ালি একই লাইনে আসে, কিন্তু যেহেতু জায়গা নেই সে নিচে চলে আসছে, আমি যদি এটাকে টেনে দিই দেখবেন তাই সে এক লাইনে চলে আসবে, ঠিক আছে। তাহলে আপনাকে এই যে রোলার দিয়ে আপনার টেক্সটের ইয়াটা সাইজটা এটা রাখবেন, এটা বেশি বড় রাখবেন না, এটা বেশি বড় রাখে টেক্সটটা যতটুকু থাকে মোটামুটি ওইভাবে রাখবেন, তাহলে আমার এটা মিডিয়াল ইন করতে বা পজিশন করতে সুবিধা হয়, ঠিক আছে। কোনো কারণে টেক্সট লিখতে গিয়ে সে নিচে চলে আসছে, তাহলে বুঝবেন কি আপনার জায়গা নাই, সেজন্য রোলারটা বড় করতে হবে। এখন এই রোলারটা যদি না থাকে, অনেক সময় হতে পারে রোলার অফ হয়ে গেছে, এইটা এই যে দেখেন এখানে এই অপশনটা আছে, আমি আগেই দেখা দিচ্ছি যে রোলার, বুঝছেন? এই রোলারে যদি ক্লিক করেন রোলারটা চলে যাবে, এটা যদি ক্লিক করেন রোলার চলে যাবে, ঠিক আছে। রোলারটা আনার জন্য আমরা এখানে আসতে হবে, ঠিক আছে। যেহেতু আমার এটা ইয়াতে আছে, আমি এন্টার দিলাম, দেন এন্টার যখন দিছি তখন কোথায় আসছে? সেকেন্ড লাইনে। যখন আপনি টেক্সট লিখতে গিয়ে এন্টার দিবেন তখন বুঝবেন এটা সেকেন্ড লাইন, এন্টার দিলে কোথায় যাবে? সেকেন্ড লাইনে যাবে। আচ্ছা বেডরুমের সাথে আমরা সাইজ লিখি, তাই না? এখানে আমরা লিখে দিই যে এটা 10 ফিট বাই 14 ফিট, এরকম লিখবো, যেটাই হোক, আমি জাস্ট লিখতেছি এখানে র্যান্ডম, তাই না? তাহলে আমরা এখানে কমা দিলে ব্র্যাকেট দিলাম আমি 10 ফিট। একটু আগে খেয়াল করেন আমরা কি করি, টেক্সট লেখার সময় একটু সৌন্দর্যের জন্য এরকম করে লিখি। আমি এখান থেকে দেখাই, আমাদের কোনো প্ল্যান আছে না। মানে আমাদের এখানে 10 ফিট এরপরে ইঞ্চি থাকে, মানে অনেক সময় আমাদের রুমের সাইজ আসবে না, ইঞ্চি আসবে, তারপরে এই যে এটা একটা ইয়া দিছি, আমি এটা বলছি অনেক সময় এরকম হতে পারে আপনার রুম সাইজটা আছে শুধুমাত্র 10 ফিট, ঠিক আছে, কোনো ইঞ্চি ভ্যালু নাই, 10 ফিট কোনো কিছু নাই, তারপরে কি লিখবেন এভাবে 10 ফিট দিয়ে 0 ইঞ্চি লিখবেন, তাহলে কি হবে সব জায়গায় মানে এটা স্ট্যান্ডার্ড দেখতে ইয়া হবে। এক জায়গায় 10 ফিট 5 ইঞ্চি লিখছেন, এক জায়গায় 10 ফিট লিখছেন, তাহলে এটা কি হয়ে যায় টেক্সট একটু দেখতে ব্যাকআপ পা দেখা যায় আর কি। এই ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে, ওই যে 0 থাকলেও কি লিখবেন, এখন এর পাশে আমরা অবশ্যই 0 লিখবেন, হাইফেন দিব, ঠিক আছে। 10 ফিট এরপর হাইফেন, এরপর যদি 0 লেখেন 0 দিবেন, এরপর শিফট চেপে ইঞ্চি দিবেন, ওই যে ফিটের ওখানে ইঞ্চি সিম্বলটা আছে, তাই না? দিলাম, ঠিক আছে। আমি ওইটাই লেখা দেখাচ্ছি আর কি, 10 ফিট এরপর হাইফেন দিয়ে এরপর 0, আপনার যদি 0 থাকে 0টা দিবেন, ঠিক আছে। এরপরে স্পেস দিলাম, এরপরে এখানে যে ইয়াটা আমরা দেখাইছি এই যে মাল্টিপ্লিকেশন চিহ্ন, এটা হচ্ছে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে দিছি, কেন? আদারওয়াইজ এখানে যে এটা হচ্ছে কি আমরা যদি এখানে যে আমরা মাল্টিপ্লিকেশন ইয়াটা আসে এটা স্টারের মতো দেখা যায়, তাই না? এই যে স্টার, এটা হচ্ছে অ্যাস্ট্রিক্স না কি বলে আর কি, তাই না? তো আমরা এভাবে দিলে এটা কি তত বেশি দেখতে ভালো দেখা যায় না, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ক্যাপিটাল এক্স দিয়ে দিব, ঠিক আছে, ক্যাপিটাল এক্স, বুঝছেন নাকি? এভাবে করে লিখতে হবে আর কি, এখানে স্পেস দিয়ে যতটুকু ইয়া হয়। এরপরে এখানে আমি এখন সাপোজ কোন কারণে আমার মনে হইলো যে আমার সাইজটা 5 ইঞ্চি হয়তো একটু ছোট মনে হচ্ছে বা বড় মনে হচ্ছে, লিখে ফেলার পরে, ঠিক আছে, তখন আপনি চাইলে এটাকে সাইজ আবার চেঞ্জ করতে পারবেন। আমি একটু এখানে লিখে দিই,
হ্যাঁ ওয়াইডার ডিস্টার্ব করো। তাহলে এখানে টেক্সট লেখার পরে আমরা বলছি আমার কি কি কাজ করে না। আচ্ছা এখানে আপনি যদি প্রথমে লেখার আগে প্রথমে সাইজ চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করে সাপোজ আমি 7 করে দিলাম, ঠিক আছে, 7 লিখে এন্টার করলাম। এখন থেকে আমার টেক্সট হাইট কি আসবে, 7 আসবে, ঠিক আছে। আর যদি আপনি হ্যাঁ আমি দেখাচ্ছি, এখন আমি সাপোজ লিখলাম BDROOM বেডরুম, ওকে, আমার কিন্তু এখন 7 আসতেছে, ঠিক আছে। এখন এই যে 7 আসলো, আমার কিন্তু স্টাইলে ছিল কত, এই যে স্টাইলে যখন আসতেছে তখন ছোট হয়ে যাচ্ছে, দেখছেন, কারণ ওই স্টাইল হচ্ছে কত 5 ইঞ্চি। এখন আমি 5 ইঞ্চি থাকা স্টাইলে থাকা অবস্থায় আবার এখানে কি করে দিছি 7 ইঞ্চি করে দিছি, সেটা সমস্যা নেই, কারণ সে ওই স্টাইল মেইনটেইন করবে, কিন্তু সাইজ থাকি 7 ইঞ্চি দেখাচ্ছে। এখন আপনি বলছেন কি এই অবস্থায় চেঞ্জ করতে চাই কিনা নাকি। এখন আমি যদি এন্টার করি, এখন যদি আমি চেঞ্জ করতে চাই, আমি 5 করলাম, ওকে, এন্টার দিলাম, এখন আবার সাইজ কি হবে, ছোট হবে, ঠিক আছে। এখন ওইটা ছোট না, এটাই বোঝাচ্ছে আর কি। এখন সাপোজ পরেরটা এখন আমি যেটা দিছি ওই অনুযায়ী সে লিখতেছে। এখন আমি চাচ্ছি বেডরুম তো লিখে ফেলছি, সেটা 7 হয়ে গেছে, এখন আমার এটা 5 করা দরকার, তখন কি করব, তাই তো। এখন এটাকে কি করবেন, যে এটাকে পুরোটা সিলেক্ট করতে হবে ড্র্যাগ করে, ঠিক আছে, সিলেক্ট করে এখানে এসে 5 লিখে এন্টার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সটের মধ্যে কমান্ডের মধ্যে থাকা অবস্থায়, ঠিক আছে। আর আদা অন্য পদ্ধতিতে ছোট করাটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা টেক্সটের মধ্যে থাকা অবস্থায় কি করতেছে এটা। তাহলে একটা হচ্ছে স্টাইলে থাকা অবস্থায় আপনি কি করতে চান পারেন, টেক্সট সাইজ চেঞ্জ করতে পারেন, আবার একবার কমান্ডে আপনি 2 সাইজ লিখতে পারেন, ঠিক আছে। সাধারণত সেটা আমরা করি না, যে অনেক সময় হইতে পারে যে আমি উপরের লাইনটা একটু বড় লিখবো, নিচের লাইনটা একটু ছোট করে লিখবো, ছোট সাইজে লিখবো, সেটাও করতে পারি, ওই স্টাইলে যায় সাইজ থাকুক, বুঝতে পারছি। এটা হচ্ছে সাইজের ব্যাপারের কথাবার্তা, ঠিক আছে। এরপরে এখানে যে মাস্ক নামের একটা অপশন আছে, মাস্কটা কি আমি যেহেতু লিখে ফেললে যে কোনো কিছু চেঞ্জ করতে হলে সিলেক্ট করতে হবে। আর যদি আমি লেখার আগে কোনো অপশন কি করে এখানে সিলেক্ট করে দিই, চেঞ্জ করে দিই, সেই অনুযায়ী সে লিখবে, ঠিক আছে। যেহেতু আমি লিখে ফেলছি, এই জন্য এগুলাকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হচ্ছে, মাস্ক মানে হচ্ছে আমি মাস্কে ক্লিক করলাম, দেখেন মাস্কে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড মাস্ক আছে, ইউজ ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে আমি একটু কালার চেঞ্জ করলাম, এটা যদি আমরা ইউজ করি না, আমি জাস্ট বোঝার সুবিধাতে দেখাচ্ছি যে ইউজ, ওকে দিলাম। এটা হচ্ছে হাইলাইট করার জন্য, ঠিক আছে, টেক্সটের নিচে কি একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়ার জন্য, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটুকু এলাকার মধ্যে আসে, যে আমার রোলারটা যতটুকু আছে, ঠিক আছে, যে রোলারটা যতটুকুর মধ্যে থাকবে ততটুকু সে হাইলাইট করবে। এই যে আমি কিন্তু এন্টার দিই না, সেজন্য তারা একটা রো একটা লাইনে আছে এখনো, ওকে। আচ্ছা এরপরে যে মাস্ক আমরা সাধারণত ইউজ করি না, সেজন্য মাস্কিংটা আমি আবার করলাম। এখন কেউ যদি এখানে বের হয়ে গেছে, মানে সিলেক্টেড নাই, এই অবস্থায় যদি মাস্কিং এ ক্লিক করে আমি এখানে উঠাইয়া দিই, ওকে দিই, তাহলে কি মাস্কিং চলে যাবে। কেন, ওই মাস্কিংটা হচ্ছে পুরো টেক্সটের মধ্যে আছে, ঠিক আছে, সে কারণে কি এটা সিলেক্টেড থেকে মাস্কিংটা করতে হবে, নেসেসারি না। তো মাস্কিংটা আপনি করবেন কখন, যদি কোনো কারণে হাইলাইট ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে হাইলাইট করতে চান, ক্লিয়ার। আচ্ছা এখন যদি আমি টেক্সট লিখে ফেলছি, আমি এই সব জিনিসগুলো এখানে সিলেক্টেড থাকা অবস্থায় চেঞ্জ করে দেখবো, ঠিক আছে। আচ্ছা আমি একটু বেডরুম লিখছি, এটাকে 2টা লাইন লিখি, তাহলে পরবর্তীতে আমার আরেকটু সহজ হবে, হচ্ছে কি আমি পরের 2টা লাইন লিখে রাখি আর কি, র্যান্ডম 2টা লাইন লিখে, এখানে এক্সাক্ট লিখতেছি না, আমি জাস্ট 0 ফিট 0 ইঞ্চি দিলাম, এরপর এক্স দিলাম, এরপর সামথিং লিখলাম, ওকে। এখানে ছোট হয়ে গেছে, এটাকে বড় করে দিলে এক লাইনে চলে আসবে। আমি 2টা লাইন লিখে রাখি আর কি, তাহলে পরবর্তীতে দেখেন এর মধ্যে পার্থক্য। এখন আমার এই জিনিসগুলোকে আমরা বোল্ড তো করি নাই, এখন আমি টেক্সটটাকে বোল্ড করতে চাচ্ছি, কি করব, এখানে অবশ্যই সিলেক্টেড থাক, যেহেতু লিখে ফেলছি, এখানে যে বোল্ডের অপশন আছে, যে বোল্ড, দেখছেন, বোল্ড হলে জায়গা একটু বেশি নিচ্ছে, এটা সমস্যা নাই। তাহলে আমি যদি কোনো লেখার পরও যে ওখানে বোল্ড দিই না, কিন্তু এখন চাচ্ছি কি আমার এই টেক্সটটাকে শুধুমাত্র এই সার্টেন একটা টেক্সটকে আমি বোল্ড করতে চাই, সেটা আমি করতে পারবো, ওকে। যে বোল্ডে আমি বোল্ডটা উঠাই দিলাম। এখানে টেক্সটের নিচে যদি আন্ডারলাইন করতে চাই, যে আন্ডারলাইন ক্লিক করলে এই যে নিচে 2টা লাইন আসছে টেক্সট, ঠিক আছে, আন্ডারলাইন করতে পারেন আপনি। কোন একটা লেখার উপরে অনেক সময় আমরা উপরে একটা লাইন দিতে চাচ্ছি, তখন ওভারলাইন, এই যে ওভারলাইন, এটা হচ্ছে টেক্সটের উপরে ওভারলাইন, ঠিক আছে। এই জিনিসগুলা তেমন বেশি ইউজ হয় না। এরপরে এই জিনিসগুলো ইটালিক বুঝছেন, এটা আমরা ইউজ করি না, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু বলে। স্ট্রাইক থ্রু মানে কি কেটে দেওয়া, কি এটা হয়তো কোনো কারণে আপনাকে এডিট করতে দিচ্ছে, এটা ভুল হয়েছে, তাই এরকম বলে না স্ট্রাইক থ্রু, এটাও আমরা ইউজ করার প্রয়োজন পড়বে না আর কি, ওকে। এরপরে এখানেও আমাদের এগুলা লাগবে না, কারণ আমরা তো প্যারাগ্রাফ লিখবো না এখানে। এখানে আমার এই যে ফন্টটা আমরা তো ওই যে স্টাইলে সেট করে দিয়ে আসছি,
আপনি চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারতেছেন, সেটা অন্য একটা স্টাইল আপনি চাইলে, মানে এই স্পেসিফিক লেখার জন্য চেঞ্জ হবে, ঠিক আছে? পুরা স্টাইলের জন্য চেঞ্জ হবে না, শুধুমাত্র কি এই লেখাটার জন্য চেঞ্জ হবে শুধুমাত্র, ঠিক আছে? সেটা আমরা করব না, কেন? আমরা স্টাইলটা মেন লিখছি হচ্ছে ওটার জন্য। এটা হচ্ছে কালার। কালারটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে? আপনি অবশ্যই আমি বলছিলাম প্রত্যেকটা অবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করব। তাহলে টেক্সটের জন্য আপনি কি করে রাখবেন? একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে? টেক্সটের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমি একটু ক্লোজ করে আসি, যে আমার এখানে আমি তো ফার্নিচার লেয়ার আছি, তাহলে ফার্নিচার লেয়ারটা আমার অফ আছে। আমার এখন একটা লেয়ার বানাইতে হবে যেটাতে আমরা ট্যাক্স গুলা লিখবো, ঠিক আছে? তাহলে ট্যাক্সের জন্য লেয়ার ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে? লেয়ার প্রপার্টিস আসবেন, এগুলো আমরা আগে দেখাইছিলাম লেয়ার কিভাবে বানাইতে হয়, তাই না? তারপর আমি একটু রিপিট করতেছি, যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এখানে টেক্সট একটা লেয়ার দিলাম, আর সবকিছু আপনি কালার দিলে কালার দিবেন, যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে রাখলাম, ওকে। আর এখানে অবশ্যই লাইন টাইপ, লাইন ওয়েট এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, কন্টিনিউ থাকবে, ডিফল্টে রাখতে পারেন, কিন্তু কালারটা আপনি চুজ করে দিতে পারেন, কিন্তু লেয়ার মেইনটেইন করতে হবে। ক্লিয়ার? আমি এটাকে অটো হাইড করে দিলাম। আমি টেক্সটটা কই লিখছি? আর টেক্সট না লিখে বের হয়ে আসছে নাকি? আচ্ছা, টেক্সটটা লিখছিলাম আমি, যদিও আগে টেক্সটটা লিখছি কোন লেয়ারে লিখছি? আমি যখন টেক্সটটা লিখছিলাম তখন ফার্নিচার লেয়ারটা অ্যাক্টিভ ছিল, কিন্তু ফার্নিচার লেয়ারটা আবার কি আছে? অফ আছে, সেই কারণে এটা হাইড হয়ে গেছে আর কি। যে আমার কোথায় লিখছি টেক্সটটা, কোন প্ল্যানে লিখছি? এই যে এখানে, যে এই জন্য দুইটা ওই যে লেয়ারটা অফ হয়েছিল, ঠিক আছে? তখনও আমি এটা করছিলাম, ওকে। আমি এটাকে ডিলিট করি, ঠিক আছে? এটাকে এখন টেক্সট লেয়ারে পাঠাই দিই। আমরা টেক্সট যখন লিখবো টেক্সটের লেয়ারে রাখি। আমি যেহেতু ফার্নিচার লেয়ারটাকে অফ রাখছি, ফার্নিচার লেয়ারটাকে অফই রাখি, ঠিক আছে? যাতে আমার লেখাটা একটু সহজ হয় আর কি। আমার কারেন্ট লেয়ার। আচ্ছা, এই যে আরেকটা জিনিস শিখি, এই অপশনটা বলছিলাম কি জিনিস? হ্যাঁ, এটা লেয়ারের এখানে লেয়ার ক্রিয়েট করে, লেয়ার ক্রিয়েটের অপশন না, লেয়ার ক্রিয়েট তো এখানে। এটা হচ্ছে আমার এখন ফার্নিচার লেয়ারটা অ্যাক্টিভ লেয়ার, ঠিক আছে? আমি এখন ট্যাক্স লিখতেছি, তাহলে আমার কারেন্ট লেয়ার করতে হবে কাকে? ট্যাক্স লেয়ার। আমরা লেয়ার কারেন্ট করে কিভাবে? এখানে ক্লিক করে এসে এখান থেকে, তাই না? এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে সহজ পদ্ধতি। যে দেখেন মেক কারেন্ট, এটা কি জিনিস? এখানে সবকিছু কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন তখনই যখন কোনো অবজেক্ট ওই সব লেয়ারে থাকবে। আমি অলরেডি ট্যাক্স লিখছি না, এই ট্যাক্সটাকে আমি কোন লেয়ারে পাঠাইছি? অলরেডি ট্যাক্সের লেয়ারে পাঠাইছি, তাই না? তাহলে ট্যাক্সের লেয়ারে যেহেতু পাঠাইছি, তাহলে আমি এই যে এই ট্যাক্সটা যে লেয়ারে লিখছি ওই লেয়ারটাকে আমি কারেন্ট লেয়ার করতে চাচ্ছি, কারণ আমি এখান থেকে খুঁজে বের করতে হবে না, যে এটাতে ক্লিক করবেন, মেক কারেন্ট। মেক কারেন্টে ক্লিক করলাম, এই যে কি বলছে? সিলেক্ট অবজেক্ট, হোস্ট লেয়ার উইল বিকাম কারেন্ট, মানে এমন একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে যে অবজেক্টের লেয়ারটাকে আপনি কি করতে চাচ্ছেন? কারেন্ট লেয়ার বানাতে চাচ্ছেন। তাহলে আমি এই টেক্সট লেয়ার এটাকে কারেন্ট লেয়ার বানাতে চাই, এখানে যখন ক্লিক করব তখন আবার লেয়ারটা কি? এটা হচ্ছে আপনাকে পরবর্তীতে কাজে দিবে। যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, আপনার লেয়ার হয়ে যাবে 100টা 120টা এরকম লেয়ার থাকবে, ওর মধ্য থেকে কোনটা লেয়ার কারেন্ট এখান থেকে আপনার খুঁজে বের করা আপনার জন্য কি হবে? কষ্ট হবে। মানে আপনি হয়তো মনে রাখতে হবে যে কোন নাম দিচ্ছেন, নাম দিলে হয়তো ওয়ার্ডটা টাইপ করলে সহজে চলে আসবে, টি লিখলে হয়তো টির গুলো আসবে, এভাবে আসে, কিন্তু তারপরও এটা হচ্ছে সহজ পদ্ধতি, ঠিক আছে? যদি এটা কখন অ্যাক্টিভ করতে পারেন? যদি ওই লেয়ারে কোনো অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে তো আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আমি অবজেক্ট অলরেডি আছে সেজন্য এটাকে সিলেক্ট করছি, ওকে। আমি এখান থেকে স্যানিটারিকে অফ করে দিই, অথবা এই জিনিসগুলো আমি একটু ডিলিট করে দিই, যেহেতু আমি এখানে দেখাতে কি অন্য অনেক জায়গায় করে ফেলছি, এগুলা একটু ডিলিট করে। আচ্ছা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথা। এখন আমি এখানে টেক্সট লিখছি, দেখেন এই যে দুটা লাইন কয়টা অবজেক্ট আছে? একটা অবজেক্ট, ঠিক আছে? এখানে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, আমি টেক্সটকে লিখে ফেলছি, এই টেক্সটকে এডিট করতে চাই, যেহেতু মাল্টি লাইন টেক্সটকে আপনি যখন এটাকে ডাবল ক্লিক করবেন, টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, তখন সে কি করবে? টেক্সট এডিটর ওপেন করবে আবার, ঠিক আছে? তার মানে আপনি মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে কি একটা শর্টকাট আছে, শর্টকাট মনে রাখার দরকার না, ডাবল ক্লিক করলে হয়, ঠিক আছে? তাহলে এখন আর কি কি জিনিস আছে? এই যে আমি এখানে বাই লেয়ার, এখানে বাই লেয়ার রাখলে কি হবে? এখানে বাই লেয়ার রাখলে লেয়ারের কালারটা আসবে, তাই না? কালার, ওকে। এখানে একটা এরপরে নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিচে যে আমি যে এখানে আমার লেয়ারটা বাই লেয়ার আছে, কিন্তু আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করে দিতে, ঠিক আছে? টেক্সটটা ওই লেয়ারে থাকবে কিন্তু কালারটা অন্য দিতে চাচ্ছি, সেটা আমরা করতে পারি এটা দিয়ে, ঠিক আছে? আমি চাইলে করতে পারি আর কি।
একটা হচ্ছে কোন লেয়ারে থাকবে, এই বাই লেয়ার, আমরা বাই লেয়ার থেকে কালার দিতে পারি। আরেকটা বলছি কি আমরা এখান থেকে আমরা প্রপার্টিস এর কালার দিতে পারি। ওকে, আমরা লেয়ার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে লেয়ার চেঞ্জ করা, যে কোন লেয়ারে থাকবে, ওটা হচ্ছে কোন লেয়ারে থাকবে সেই লেয়ারের কালার দিব নাকি অন্য কালার দিব, তাই না? আবার হয়তো আমি বলে আগে করে ফেলছি, টেক্সচার লিখে ফেলছিলাম আগে, সাপোজ উইন্ডো লেয়ারে, এটা কোন লেয়ারে লিখছি, আমি টেক্সট লেয়ারে লিখছি, কোনো কারণে আমি এটা হয়তো লিখছিলাম লেয়ার 1 এ, ঠিক আছে? তাহলে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, তাকে এখান থেকে চেঞ্জ না করে আমি ওখানে গিয়েও করতে পারি। কোথায়? এই যে এখানে যখন আমি এগুলাকে সিলেক্টেড থাকলাম, যে লেয়ার 1 এর জায়গায় আমি কি করে দিলাম এখানে টেক্সট, এখানেও করতে পারি, ঠিক আছে? ওখানেও করতে পারি, এখানেও করতে পারি, অপশন আছে আর কি, অনেক জায়গায় অনেক অপশন আছে। আমি একটু এখানে বাই লেয়ার, তাহলে বাই লেয়ার রাখবো, লেয়ার মেনটেন করলে লেয়ারের কালারটা রাখবেন। এরপরে এই জিনিসগুলো একটু দরকার হবে, যেমন আমার এই লেখাগুলা যখন আমি লিখছি এক পাশ থেকে এই পাশ থেকে শুরু হয়েছে, তাই না? আমি যদি এটাকে একটু বড় করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে বাম পাশ থেকে, এটাকে বলে যে জাস্টিফিকেশন, এই যে এটাতে আছে আমার লেফট জাস্টিফিকেশন আছে। কারণ আমি চাচ্ছি যে আমি যতটুকু জায়গা আছে তার মধ্যে মিডলে থাকবে। আর আমার এই যে লেখাগুলো দেখেন, এখানে এই লেখাগুলো এরকম হইতে পারে, লিভিং রুমটা বড় লেখা, এটা একটু ছোট লেখা, তাই না? তাহলে এখন যদি আমার লেফট জাস্টিফিকেশন হতো, এই লেখাটা কোথায় চলে আসতো? এখানে চলে আসতো, এই পাশ থেকে। মানে এটা বোঝাচ্ছে কি লিভিং রুম হয়তো এই যে এতটুকু জায়গা নিছে, আর আমার নিচের লেখাটা এতটুকু জায়গা দিয়েছে, তাহলে দেখতে কি হবে? খারাপ লাগবে। আমি চাচ্ছি দুইটা ট্যাক্স এমন ভাবে থাকুক, দুইটা মিডলে থাকুক। মিডল থেকে কি হবে? তখন আমাকে কি কোন জাস্টিফাই করতে হবে? মিডল জাস্টিফাই করতে হবে। কোনটাতে আছে? আমি এটাতে, এই যে মিডল জাস্টিফিকেশন। এখন আমার ট্যাক্স কি যাই লিখে না কেন, দুইটা দুই দিক থেকে কি মিডলে থাকবে আর কি। ওকে, আমি এই জন্য বড় করে দেখালাম একটু জাস্টিফিকেশনটা যাতে বুঝতে পারি। তাহলে এটা লেফট জাস্টিফিকেশন, মিডল জাস্টিফিকেশন, রাইট জাস্টিফিকেশন, ওইদিকে গেলে রাইট, ওই দিক থেকে ইয়ে থাকবে, এদিকে থাকবে আর কি। ওকে, আমরা মিডল জাস্টিফিকেশনে লিখবো, এই মানে প্ল্যানের গুলো আমরা মিডল জাস্টিফিকেশন লিখবো। কিন্তু অন্য অনেক ক্ষেত্রে কি আমরা বিভিন্ন লাইন লিখতেছি, লাইনের ক্ষেত্রে কোন দিকে লাগবো? বিভিন্ন লাইন কোথায়, বিভিন্ন লেখা লিখতেছি, তখন আমরা হয়তো লেফট জাস্টিফিকেশন, সব লেফট থেকে যাবে, তখন তার মিডল হবে না, তাই না? অনেক সময় আমরা টেক্সট লিখবো, ঠিক আছে? দিলাম এখানে আমরা অনেক সময় কি বিভিন্ন ধরনের ট্যাক্সের ব্যাপার স্যাপার আসবে, তখন আমরা এই যে লেখাগুলো এক লাইনে রাখতে চাচ্ছি, তখন আমার কি লেফট জাস্টিফিকেশন থাকবে, তাই না? তো এখানে ক্ষেত্রে তার মিডল জাস্টিফিকেশন করবো না, সব একই লেফটে থাকবে। এরকম ট্যাক্সের ব্যাপারগুলো যখন আসবে, ঠিক আছে, তখন তো আমরা কিন্তু আমরা প্ল্যানের ক্ষেত্রে কি বলছি, ওই যে লেখা যেটা লিখতেছি যাতে মিডলে থাকে, তাহলে দেখতে ভালো দেখা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা মিডল জাস্টিফিকেশনের কথা বললাম। ওকে, তাহলে এইভাবে আপনি জাস্টিফিকেশন চেঞ্জ করতে পারেন। আমি আবার একটু সিলেক্ট, আমি একটু তাড়াতাড়ি যাই আর কি। ঠিক সেম এখানে দেখেন, এই যে উইথ, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউট, মানে কি আমার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে ডিস্ট্রিবিউট, ওই যে আমি যতটুকু রোলার দিয়ে দেখাইছি ততটুকু জায়গার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছে। এটা আমরা সাধারণত তেমন বেশি ইউজ করি না আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলো আপনার লাগতে পারে। আরেকটা অপশন লাগবে, সেটা হচ্ছে নরমালি আমরা এটাও করি না, যে লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে কি একটা লাইন থেকে একটা লাইনের মাঝখানে কতটুকু স্পেসিং আছে, এই যে এখানে ক্লিক করলে দেখবেন আপনি স্পেসিং বাড়াইতে পারেন, এই যে স্পেসিং বাড়াইতে পারেন, তাই না? নরমালি 1x হচ্ছে কি নরমাল যেটা থাকে, ঠিক আছে? আপনি ইনকেস কোন একটা লাইন থেকে দূরে নিতে চাচ্ছেন, তখন আপনি লাইন স্পেসিংটা দিতে পারেন, ঠিক আছে? আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে আমরা যখন লিখবো 1 2 নাম্বারিং আসতেছিল না, লাইনে 1 লাইন 1 নাম্বার লাইন 2 নাম্বার লাইন, এরকম করে করে বিভিন্ন টেক্সটে কি আসতেছে, বিভিন্ন নাম্বারিং আসতেছিল। এই যে এখানে যদি আমি দেখাই, কোথায়, এই যে এখানে, এই যে এটা এখানে একটা স্টার মার্ক দিছি, তাই না? আবার অন্য জায়গায় আমরা কি করছি 1 2 3 এরকম করে লিখছি না, এই যে এখানে এ বি সি ডি, তাহলে এগুলা হচ্ছে নাম্বারিং বলে, তাই না? তাহলে এই জিনিসগুলো করার জন্য কি করতে হবে, আমি একসাথে সবকিছু দেখা দিচ্ছি টেক্সটে, যাতে পরবর্তীতে আপনাদের এগুলো নিয়ে আনা হয়। এটা হচ্ছে যে বুলেট এন্ড নাম্বারিং, ঠিক আছে? বুলেটস এন্ড নাম্বারিং, এখানে আসলে দেখবেন যে নাম্বার, প্রথম হচ্ছে নাম্বার 1 2 3, যে আমার যতটা লাইন হবে ততটা লাইন, এটা এন্টার দিলে তখন লাইন হয়, ঠিক আছে? তাহলে যতটা লাইন হচ্ছে ততটা কি নাম্বার করছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এই যে লেটার মানে কি এ বি সি ডি, তাই না? এই যে লোয়ার কেস মানে কি ছোট হাতের, তাই না? স্মল লেটার, আপার কেস মানে বড় হবে, ক্যাপিটাল লেটার। বুলেটেড, এই যে বুলেট মানে হচ্ছে কি একটাই আসছে, তাই না? এটা আসছে আর কি বুলেট, এটাকে বুলেট বলে। তাহলে নাম্বারিং আপনি এখান থেকে নাম্বারিং করতে পারেন, ঠিক আছে? আর এগুলো তো ঠিক অটোমেটিক থাকবে। অ্যালাউ মানে কি আমি পরবর্তী যখন লাইনে যাব তখন যাতে সে কি অটোমেটিক এটা নিয়ে আসে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাউ, এগুলো থাকে, এগুলো চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আমি এটার ক্ষেত্রে
এটাকে অফ করে দিলাম। এক্ষেত্রে আমার লাগবে না, তাই না? ওকে, এটা আমি স্পেস বাদ দিয়ে ডিলিট করলাম। আচ্ছা, আর কি আছে এখানের মধ্যে? আর একটা জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে সিম্বল। যখন আমরা বিভিন্ন টেক্সট লিখবো স্ট্রাকচারাল ড্রয়িং এ, তখন আসবে ডায়া সিম্বল আসবে, তারপর @ এগুলো কোথায় আছে? আমার কিবোর্ডে আছে। #, তারপর পার্সেন্টেজ, ডলার, এন্ড, এগুলো আমার কিবোর্ডে আছে। কিবোর্ডে যেগুলো নাই, এগুলো এই ধরনের সিম্বল অ্যাক্টিভ করতে হলে আপনাকে এখানে আসতে হবে, এই সিম্বল অপশনে। ঠিক আছে, এই সিম্বল অপশনে এসে দেন প্রথম হচ্ছে ডিগ্রি আছে, এটা ডিগ্রি, এটা বোঝাচ্ছে তার শর্টকাট। আপনি কিবোর্ডে যদি % দিয়ে দেন, 3টা দেন, তখন ডিগ্রি সাইনটা আসে। তো এত কষ্ট করার দরকার নাই, এখান থেকে এসে আপনি ডিগ্রি প্লাস মাইনাসের ডায়ামিটারটা আমার লাগবে। ঠিক আছে, যখন যায় 10 mm ডায়া, 16 mm ডায়া, তখন আমরা সিম্বল দিয়ে লিখবো, ডায়া লিখি না, এই যে সিম্বলটা দিই, এই যে সিম্বল। ঠিক আছে, সিম্বলটা আসছে এখান থেকে। আমি যখন কি ডিগ্রিতে ক্লিক করবো, ডিগ্রি সিম্বল আসবে। যেটা আমি প্লাস মাইনাসে ক্লিক করছি, প্লাস মাইনাস আসছে। ওকে, যেগুলো আমি এখানে আছে সেখান থেকে আমি নিতে পারতেছি। ইন কেস এমন কোন সাধারণত সিম্বল আমাদের লাগে না সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদের, যেটা এর মধ্যে নাই। আমরা ম্যাক্সিমাম জিনিস কি ডায়া, @ এগুলা ইউজ করি। ঠিক আছে, ইন কেস এগুলার বাইরেও যদি বা কিবোর্ডে নাই এরকম কোন সিম্বল যদি আপনাকে নিতে হয়, তখন আপনাকে আদার্স আসতে হবে। ঠিক আছে, আদার্সে আসলাম। আদার্সে আসার পর দেখেন এখানে অনেক ধরনের কি আছে, সিম্বল আছে। আপনি আরবি বলেন, সব ধরনের সিম্বল আছে, এবং এটা আবার ফন্ট অনুযায়ী। আমরা লিখতেছি কোথায়? টাইমস নিউ রোমানে, সেজন্য টাইমস নিউ রোমানের এখানে আসে। আপনি যদি ফন্ট চেঞ্জ করেন, দেখবেন এগুলাও কি বিভিন্ন জিনিস চেঞ্জ আসবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফন্ট অনুযায়ী আপনার কি আসবে, চেঞ্জ আসে। ঠিক আছে, তো আমরা সাধারণত টাইমস আমাদের জন্য বললাম, টাইমস নিউ রোমানের যেগুলো আছে আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইয়ার মধ্যেই চলে আসে আর কি, তাই না? এগুলো ম্যাক্সিমাম দেখবেন আমার কোথায় আছে, ইয়াতে আছে। সাপোজ কোনো কারণে আপনি এটা কপিরাইটের সিম্বল দিতে চাচ্ছেন, কপিরাইটেরটা তো আর কোথায় নাই, আমাদের কিবোর্ডে নাই, আবার ইয়াতেও নাই। তাহলে এটাকে কিভাবে আমরা ইউজ করব? দেখেন এখানে যখন একটা ক্লিক করতেছি, এটা জাস্ট উপরে উঠে আসছে, কোনো কাজ হয় নাই। এটাকে আমাকে একটা ক্লিক করে সিলেক্টে যদি ক্লিক করে, দেখবেন এটা এখানে আসবে। ঠিক আছে, এখন মাত্র সিলেক্ট করছি। অথবা আমি একসাথে দুইটাকে নিতে চাচ্ছি, এটাকে নিতে চাচ্ছি, এটাকে আমি ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। মানে ক্লিক করে সিলেক্ট দিলে আসবে, অথবা ডাবল ক্লিক করলে কি এখানে আসবে। এখানে আসছে, এখানে আসলে যে এখানে আসবে তা আসে নাই, তাই না? আমাকে এখানে আনার জন্য কি করতে হবে? এদেরকে কপি করতে হবে। এখানে আসার পরে, এই জায়গায় আসার পরে আমাদেরকে কপি করতে হবে। ঠিক আছে, যে কপি। ঠিক আছে, কপি করার পর এটা কপি করে কোথায়? ক্লিপবোর্ডে কপি হয়। এরপর আমি ক্যান্সেল করলাম, কপি করলাম। কপি পেস্ট করার জন্য শর্টকাট কি? কন্ট্রোল ভি। এই যে আমার তখন এখানে কি এটা পেস্ট হবে। ঠিক আছে, তাহলে আমি আবার একটু দেখাই, কোথায় আসবেন? সিম্বলে আসবেন, আদার্সে আসবেন, এখান থেকে যাকে নিতে চান তাকে, যে প্লাস মাইনাস অলরেডি আমার এখানেও আছে, সব জায়গায় আছে, যেটা আপনি নিতে চান। সাপোজ আমি যে কোনো একটা র্যান্ডম এটা নিচ্ছি, বিটা, তাহলে এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলাম, কপি করলাম, এরপর আমি এটাকে ক্যান্সেল করে কন্ট্রোল-V দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আসবে। এটা একটু কি, আর সাধারণত আমাদের এত কিছু লাগবে না। ইন কেস যদি কোনো একটা সিম্বল লাগে, আপনাকে এইভাবে কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর কি আছে? আমাদের তেমন বেশি কিছু আর লাগবে না। এটাতে সাধারণত স্পেল চেকটা আমার অটো অন রাখবেন। অন রাখলে সুবিধা হবে কি, আপনি যদি কোনো ওয়ার্ড ভুল লিখেন, তাহলে সে কি দিবে? আপনাকে মেসেজ দিবে। ভুল লেখা মানে কি? সাপোজ এরকম লিখলাম আমি, যে রুমের জায়গায় লিখলাম, ভুল কিভাবে লেখে, কি লিখতে পারি, ভুল কিভাবে লিখতে পারি? আচ্ছা, বেড, আমরা বেডরুম লিখছি না, BAD লিখলাম। BAD লিখলে কি ভুল ধরবে? হ্যাঁ, স্পেস দিলাম, ভুল ধরবে না। কেন ধরবে না বলেন তো? কারণ ব্যাড মানে কি? খারাপ। এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড আছে, তাই না? আর সে আমি যে BED লিখতে চাচ্ছি সেটা বুঝবে না। স্পেল চেক মানে কি? স্পেলটা ওই ওয়ার্ডটা ওই ল্যাঙ্গুয়েজে আছে কিনা, যদি না থাকে তখন সে ভুল দেখাবে। ঠিক আছে, আমি যদি বললো কি BDE, তখন সে কি, যে নিচে রেড মার্ক দিচ্ছে, যে না এরকম কোন ওয়ার্ড সে পাচ্ছে না। ঠিক আছে, এটা আবার সেজন্য এই জিনিসটা ইয়ে করতে হবে। এটা তেমন বেশি, তার মানে এরকম যদি লেখার পরে দেখেন নিচে রেড মার্ক আসতেছে, তখন বুঝবেন আপনার স্পেলিং এ কি আছে, ভুল আছে আর কি। ইন কেস আপনি যদি আপনার নাম লেখেন, তাইলে কি দেখাবে? ভুল দেখাবে। কিন্তু অ্যাকচুয়ালি তখন তো আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, তাই না? কারণ এই নামের কোনো ওয়ার্ড ইংলিশে নাই, কিন্তু নামটা তো আমার আছে নাকি। তো এই ক্ষেত্রে একটা অপশন আর কি, স্পেল চেক, এটা অন থাকলে সমস্যা নেই, অফ থাকলে সমস্যা নেই। ঠিক আছে, আবার এটাকে চাইলে আমি
এডিট ডিকশনারি করে অ্যাড করে দিতে পারি। তো এত কিছুতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা এতটুকুতে থাকলে এনাফ। বুঝতে পারছেন নাকি? এর মধ্যে এ হচ্ছে মোটামুটি আমাদের ট্যাক্স এর অপশন। ওকে, তাহলে আমরা এখান থেকে আমি একটু 2 লাইন লিখি। ওকে, 2টা লাইন লিখলাম। এরপরে ক্লোজ ট্যাক্স এডিটর দিব অথবা স্কেপ দিব। এখানে স্কেপ দিতে পারি অথবা ক্লোজ ট্যাক্স এডিটর দিতে পারি। ওকে, এখানে মনে হচ্ছে এটা বড় হয়েছে লেখা, তাহলে ছোট কিভাবে করবেন? সাইজ, ইঞ্জিটা কমাই দিই। হ্যাঁ, একটা হচ্ছে এখানে এসে কমাবেন। এখন আমরা যদি লিখে ফেলি পুরো টেক্সটটাকে, যদি আমি কি করতে চাই, সাইজ চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ওখানে গিয়ে আর চেঞ্জ করব না। সাধারণত আমরা করি কি, কোন একটা অবজেক্টের কোনো কিছু চেঞ্জ করতে হলে তার প্রপার্টিসে যাই। প্রপার্টিস প্যালেট বলছিলাম, তাই না? এই যে প্রপার্টিস, PR এন্টার। আমার এটাতে যেহেতু নাই, এখানে আমি প্যালেট গুলো এখানে রাখতে বলছিলাম সব সময়, ঠিক আছে? এই যে প্রপার্টিস প্যালেট, আমি যদি এটাকে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করতেছি না, তার কি কি জিনিস চেঞ্জ করতে হবে? দেখেন এই যে প্রপার্টিস আসছে, আমি অনেক কিছু চেঞ্জ করতে পারি। তার কালারটা চেঞ্জ করে দিতে পারি, লেয়ারটা চেঞ্জ করে দিতে পারি, তারপরে সবকিছু এখানে যা যা আছে সব চেঞ্জ করতে পারি। স্টাইলটা ফ্লোর প্ল্যান আছে, যে ফ্লোর প্ল্যান স্টাইলে আমি লিখছি, এটা হচ্ছে টেক্সট স্টাইল, তাই না? তারপরে অ্যানোটেটিভ তো নো আছে, জাস্টিফিকেশন টপ লেফট আছে, আমি জাস্টিফিকেশন এখানে করে দিতে পারি মিডল সেন্টার, মানে যে মিডল মানে মাঝখানে সেন্টারে, এই যে আমার এই পয়েন্টটা কি, এমটেক্স এর লোকেশন মিডল সেন্টার, ঠিক আছে? তারপরে যে টেক্সট হাইট 5 ইঞ্চি আছে, আমি করে দিতে পারি 7 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে প্রপার্টিস থেকে করব, ওখানে গিয়ে করতে হবে না, ওখান থেকে ডাবল ক্লিক করব, ঢুকবো, এখানে আবার ড্র্যাগ করে সিলেক্ট করব, আবার ওখানে চেঞ্জ করব, কষ্ট না? তাহলে এই যে কোনো কারণে টেক্সটের হাইট চেঞ্জ করতে হলে, ইন্ডিভিজুয়াল টেক্সটের হাইট চেঞ্জ করতে হলে ওই অবজেক্টে ওই টেক্সটকে সিলেক্ট করবেন, কোথায় আসবেন? প্রপার্টিসে আসবেন, প্রপার্টিসে এসে সিলেক্ট, হ্যাঁ, লাইন টেক্সটের জন্য তো লাইন টাইপ স্কেল নাই। টেক্সটের লাইন টাইপ স্কেল কোথায়? লাইন টাইপ স্কেল কোথায় শিখেছিলাম মনে আছে? যে লাইন টাইপ স্কেল হচ্ছে এই সব ক্ষেত্রে আসবে, যে আমার ফাঁকা ফাঁকা ড্যাশ ড্যাশ এরকম আছে, দেখা যাচ্ছে না, এটাকে বড় করতে হচ্ছে, এই সব ক্ষেত্রে আমরা লাইন টাইপ স্কেল চেঞ্জ করার কথা বলছিলাম। এই জিনিসটা ওনাদেরকে যে ক্লাসে দেখাইছি, যে এক একটা স্টাইলের জন্য এক একটা লাইন টাইপ স্কেল দিতে হইতে পারে, যখন আপনার ভিজিবল হবে না, যখন ড্যাশ ড্যাশ ডান দিব। এখানে তো লাইন টাইপ টেক্সটের জন্য তার লাইন টাইপ স্কেলের কোনো কাজ নেই। টেক্সটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কি হতে পারে, আপনার লেয়ার চেঞ্জ করতে হতে পারে, তারপরে কালার চেঞ্জ করলে তো আমরা লেয়ার ইয়েতে যে প্রপার্টিস থেকে এখান থেকে করে দিতে পারি, এখান থেকে করতে পারি, তাই না? তাই এখানে থেকে হয়তো টেক্সট হাইটটা আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আর কি, আর তো টেক্সট স্টাইলে যে আর তেমন কিছু নাই, মোটামুটি এই, তাই না? ঠিক আছে, স্যার আমার লেখাগুলো ক্লোজ এডিটর দিলে, হ্যাঁ এখানে এখানে, হ্যাঁ লেয়ার অফ করে রাখলে তো লেয়ারের কোনো কিছু দেখা যাবে না, লেয়ার অফ করে রাখলে তো দেখা যাবে না। লেয়ার অফ যে কোনো অবজেক্ট কি, যে লেয়ার আপনি লেয়ার অফ থাকা অবস্থায় লিখতে পারেন, আঁকতে পারেন, ক্রপ করতে পারেন, কিন্তু ওটা লেখার পরে পরে কি চলে যাবে লেয়ার অফ থাকলে, মানে পিছন ব্যাকগ্রাউন্ডে চলে যায় আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি মাল্টি লাইন টেক্সটকে কিভাবে লিখবেন, এডিট করবেন, এগুলার ব্যাপার। আমরা একটু তাড়াতাড়ি সিঙ্গেল লাইন টেক্সটটা দেখাই। সিঙ্গেল লাইন টেক্সট অনেক সময় আমি ইউজ করে থাকি, যেমন প্ল্যানের ক্ষেত্রে দেখেন, প্ল্যান করার ক্ষেত্রে আমাকে এখানে টেক্সট লিখতে হলে মাল্টি লাইন টেক্সট যদি আমি লিখতে চাই, আমাকে এখানে বেডরুম লিখতে হবে, এখানে মাস্টার বেড লিখবো, এখানে বাথরুম লিখবো, কিচেন লিখবো। অনেকে কি করে, সাধারণত আমরা করি কি, একটা লিখি, ওটাকে কপি করে বসাই, এরপরে এডিট করি। এটা একটু টাফ ব্যাপার, এই কপি করে এডিট করে বসাই আবার কি ইয়া করাটা আরো টাফ, কারণ আমাকে তো আবার লিখতে হচ্ছে বা এডিট করতে হচ্ছে। তা আমি যদি চাই যে একবারে সব লেখা একবারে সব জায়গায় লিখবো, মাল্টি লাইন টেক্সটে একটা অসুবিধাটা কি, আপনি একটা টাইম এক জায়গায় লিখতে পারবেন। আমি এখানে লিখতে পারছি, এরপরে এখানে লেখার জন্য কি বের হয়ে আসতে হবে, বুঝতে পারেন মনে হয়? লিখে এন্টার করলাম, সাপোজ এখানে লিখলাম আমি যে বেডরুম, ওকে, এখন আমি এখানে লিখতে চাচ্ছি, তাহলে আমাকে যখন আমি এখানে ক্লিক করছি, ওখানে কি আমার কমান্ড থেকে বের হয়ে আসছে, আবার কি করতে হবে, আবার কমান্ডে ঢুকতে হবে, আবার এখানে সিলেক্ট করতে হবে, আবার লিখতে হবে, ঠিক আছে? এটা একটা কি প্রত্যেকটা লোকেশন আমাকে কি বের হয়ে আবার কমান্ডে ঢুকে আবার লিখতে হচ্ছে। কিন্তু আমি যদি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখি, সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট কি বলছে, ডিটি যে টেক্সট ডিটি লিখে এন্টার করলাম। ডিটি লিখে এন্টার করার পর এখানে ওটার সাথে এটা একটু বেসিক ডিফারেন্স আছে। দেখেন আমি যখন ডিটি লিখে এন্টার করছি, ওখানে চাইছিল ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার,
এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে কি আপনি কোন জায়গা থেকে লেখাটা শুরু করতে চাচ্ছেন। ঠিক আছে, সাপোজ আমি লেখাটা শুরু করতে যাচ্ছি এখান থেকে, তাহলে ওখানে একটা ক্লিক করলাম, ওটার সাথে এটা একটা ডিফারেন্স আছে দেখেন। এরপরে কি চাচ্ছে, রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। রোটেশন অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে, আমি যদি এভাবে লিখি তাহলে রোটেশন হচ্ছে 0। আমি অনেক সময় কোনাকুনি লিখতে পারি না, আমার লেখাটা কোনাকুনি লিখতে যাচ্ছে, তখন আমি অ্যাঙ্গেল দিতে পারি এখানে 45 ডিগ্রি। ঠিক আছে, সাপোজ আমি এখানে অর্থমোড অন থাকলে আমার স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল আছে, তাই না, আমি ভার্টিক্যালও লিখতে পারি। আবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে আর কি। আর যদি এই অবস্থায় আপনি এন্টার করে দেন তাহলে অ্যাঙ্গেল কত পাবে, এই যে 0 আছে আর কি, তার মানে হরিজন্টাল অ্যাক্সিস, আমি এখানে 0 রাখলাম। আমি পরে অ্যাঙ্গেল দিয়ে, তার মানে দুইটা ইনফরমেশন দিতে হবে, একটা হচ্ছে কোত্থেকে লেখা শুরু করতেছেন, আর একটা হচ্ছে কি কোন রোটেশন আপনি লিখতে চাচ্ছেন। ওকে, এরপর এখানে আর সেম লেখা লিখলাম BEDROOM। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন সিঙ্গেল লাইন টেক্সট লিখছি এখানে টেক্সট এডিটর ওপেন হয়েছে না, এখানে অত বেশি আপনাকে সে ইনফরমেশন মানে দিবে না। যতটুকু আপনি কি দিয়ে লিখতে পারবেন, আর যতটুকু আপনি কিবোর্ড দিয়ে লিখতে পারবেন অতটুকুই তার আপনার জন্য কি অ্যাক্টিভ। আর হচ্ছে সে কোন স্টাইল মেইনটেইন করতেছে, ওই যে কারেন্ট সেট কারেন্ট, যেটা সেট কারেন্ট তো আমার ফ্লোর প্ল্যানে আছে, তাহলে ফ্লোর প্ল্যানের টেক্সট স্টাইল সে মেইনটেইন করতেছে, ওই সাইজটা ওই স্টাইলটা। ঠিক আছে, বেডরুম লিখলাম, এরপরে এন্টার দিলাম, এরপরে আমি কমা দিলাম 10 ফিট, এটা আমি জাস্ট র্যান্ডম দুইটা লাইন লিখলাম। ওকে, আমি একটু ডিফারেন্সটা বোঝানোর জন্য, তাহলে এখানে দুইটা লাইন আমার লেখা শেষ। ঠিক আছে, এটা টেক্সট স্টাইল যেভাবে দিচ্ছেন সেভাবে, এখানে আর কোনো কিছু আপনার সুযোগ নাই যে কোনো কিছু আপনি দিবেন। ঠিক আছে, এখন এখান থেকে কেউ যদি সিঙ্গেল লাইন টেক্সটে লেখা শেষ করে এসকেপ দেন, আমরা ওখান থেকে বের হওয়ার জন্য কি বলছিলাম, ক্লোজ দিতে পারে, এসকেপ দিতে পারে, তারপর অন্য জায়গায় ক্লিক করলে বের হয়ে আসছে। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি এসকেপ দেন কি হয় একটু আগে সেটা দেখি। আমি এসকেপ দিয়ে দিলাম, তাহলে কি হইলো, পরের যে লাইনটা আছে সে লাইনটা সে কি করে ফেলছে, এখানে আনে নাই। তাহলে যখন আপনি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখবেন কখনো কি বের হওয়ার সময় কি দিবেন না, এসকেপ চাপবেন না। ওকে, আচ্ছা তাহলে কি করবেন, আমি ডিটি লিখে এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এরপর এদিকে একটা ক্লিক করলাম, 0 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, BED রাখলাম, এন্টার দিলাম, সামথিং কিছু লিখলাম। ওকে, এরপরে এন্টার দিব, আবার এন্টার দিব, কয়বার এন্টার, দুইবার এন্টার, ডাবল এন্টার করলে সে বের হয়ে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আপনি যতক্ষণ লিখতে যাবেন ততক্ষণ লিখতে থাকবে, সে যাবে। আমি এই যে একটু দেখাই, ওটা সিঙ্গেল যেটা প্রশ্ন করছেন বুঝতে পারছি। আমি এখানে ক্লিক করলাম, এই সামান্য একটু ক্লিক করলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছি, এটা দিয়ে বোঝাচ্ছে তার রোটেশন অ্যাঙ্গেল কোনটা, সেটা কতটুকু লিখবো সেটা না, সে শুরু করবে ফার্স্ট পয়েন্ট দিচ্ছি, এরপর রোটেশন অ্যাঙ্গেল দিচ্ছি সেকেন্ড ক্লিকটা, কতটুকু লিখবো সেটা বলি নাই এখানে, কোন কতটুকু লিখবো এটা অপশন নাই, যতটুকু আপনি লিখতে থাকবেন ততক্ষণ পর্যন্ত সে যেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এন্টার দিবেন না ততক্ষণ পর্যন্ত সে কি এক লাইন হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন, আমি দুইটা লাইন লিখতে, আমি সিঙ্গেল লাইন টেক্সটে ঢুকছি কিন্তু লাইন লিখছি কয়টা, দুইটা। তাহলে ঘটনা কি করছে, আমি যদি এখানে এন্টার দিই, এই দেখেন দুইটা লাইন, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে, তার মানে একসাথে তারা অবজেক্ট থাকবে না। কিন্তু মাল্টি লাইন টেক্সটে কি থাকে, যত একটা কমান্ডে ঢুকে যত লাইনই লেখেন না কেন একটা অবজেক্ট থাকবে। ক্লিয়ার? আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা ছিল কি, যে আমি এট এ টাইম অনেক জায়গায় লিখতে পারি। কিভাবে, এই যে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বেডরুম লিখলাম। ওকে, যেটা লেখার লিখলাম। ওকে, এরপর এখানে লিখতে যাচ্ছি, জাস্ট এখানে যেখানে লিখতে যাচ্ছে সেখানে এসে ক্লিক করব, এখানে আমি বেডরুম লিখলাম। ঠিক আছে, এরপরে এখানে আমার বাথরুম বাথ লেখার দরকার, সেখানে যেখানে লিখবো সেখানে এসে ক্লিক করব, BATH বাথ। এরপরে এখানে আমার এখানেও বেডরুম লেখা দরকার, BED বেডরুম লিখলাম। ওকে, এখানে আমার কিচেন লেখা দরকার, এখানে এসে ক্লিক করলাম, KITCHEN কিচেন। মানে একবার কমান্ডে ঢুকে আমি বিভিন্ন জায়গায় কি করতে পারতেছি, লিখতে পারতেছি, DINING ডাইনিং। ঠিক আছে, এখানে আবার লিভিং। এটা একটা সুবিধা যে আপনি একবার কমান্ডে ঢুকে কি অনেক জায়গায় লিখে ফেলতে পারতেছেন। কেন, আমি তো টেক্সট স্টাইল দিয়ে রাখছি, তাহলে আমার এত বেশি কিছু চেঞ্জ করার দরকার নাই। টেক্সট স্টাইল দিছি তো আমার কি করার জন্য, কাজটা করার জন্য, তাহলে সেই জন্য এই অনুযায়ী এটা একটা সুবিধা। এরপর এন্টার দিলাম। ঠিক আছে, এটা একটা সুবিধা হয় যে অনেক সময় যে বললাম, আমি অনেক সময় এরকমও দেখছি যে আপনি কপি করে বসাইছেন, ওই যে ডাইমেনশন দিতে হয় না নিচে, এটা হয়তো অন্য রুমের ডাইমেনশনটা থেকে গেছে, এরকম অনেক সময় কি হয় ভুল করে আর কি কপি করতে গিয়ে। তো যেটা আপনার কাছে সুবিধা মনে হয়,
এক এক জায়গায় এক এক রকম। কিন্তু এই যে সিঙ্গেল লাইন টেক্সটের এক অসুবিধাটা কি, এটা আপনি তেমন বেশি কিছু চেঞ্জ করার সুযোগ আপনাকে আর দিবে না। এখন একে এডিট করতে হলে কি করবেন, কোনো কারণে এডিট করতে চাচ্ছি আমি, ডাবল ক্লিক করলে তো কোনো লাভ নাই, তাই না? ডাবল ক্লিক করলে কোনো টেক্সট এডিটর ওপেন হবে না। হ্যাঁ, আপনি লিখতে পারবেন, আবার কোনো কিছু একটা হয়তো ভুল হয়েছে, ডাবল ক্লিক করে লিখতে পারবেন। আমি চাচ্ছি কালার চেঞ্জ করতে, সাইজ চেঞ্জ করতে, তখন কিভাবে করব? তখন ওই যে বললাম, সিলেক্ট করবেন, প্রপার্টিসে আসবেন, ঠিক আছে? প্রপার্টিসে যতটুকু আছে ততটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক সেম দেখেন এখানে লেয়ার এগুলো আছে, টেক্সট হাইটও আছে, তাই না? আর যতটুকু আপনার এখানে চেঞ্জ করার অপশন আছে ততটুকু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা একটা অপশন যে আমরা যে কোনো অবজেক্টের কোনো কিছু যদি এডিট করতে যাই, চেঞ্জ করতে যাই, তাহলে কোথায় এসে চেঞ্জ করবো? এটা প্রপার্টিস প্যালেটে এসে, ঠিক আছে? এটা সব যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা অবজেক্টের এটা একটা অপশন। তাহলে সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের মধ্যে পার্থক্য বুঝছেন তো নাকি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টি লাইন টেক্সটে লিখি, কিন্তু এই ক্ষেত্রে আমি বললাম যে সিঙ্গেল লাইন টেক্সট আপনার জন্য কিছু ক্ষেত্রে সুবিধা হবে যে আপনি একবার কমান্ডে গিয়ে অনেক জায়গায় লিখতে চাচ্ছেন, তখন আপনি টাইপ করে লিখতে চাচ্ছেন, তখন আপনি কি সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটের অসুবিধা হচ্ছে কি, আপনি যতবার লাইন লিখবেন ততবার কি তারা আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। কিন্তু মাল্টি লাইন টেক্সটে আপনি এক জায়গায় অনেকগুলো লাইন লিখতে পারেন একটা অবজেক্টে, কিন্তু একাধিক লোকেশনে লিখতে পারেন না, তাই না? মাল্টি লাইন টেক্সট আবার সুবিধা কি, এটা তো বললাম, আমি এটাই সুবিধা বললাম। ভালো হয় বলতে আপনি যেটা প্রেফার করেন, বুঝেন নাই? আমি এটাই বলছি। আমি যেমন এই যে ফ্লোর প্ল্যান আমি লেখার সময় আমি যদি মনে করি যে না, আমি সবগুলা কি করব, সবগুলা এখানে লিভিং রুম লিখতে হবে, এখানে বেডরুম লিখতে হবে, আলাদা আলাদা লিখতে হবে না, তাহলে আমি এখানে যেটা লিখছি এটা লিখলাম, এখানে এসে ক্লিক করে এখানে লিখলাম, বুঝেন নাই? তখন আমি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখছি, ঠিক আছে? কিন্তু ওই যে এটার একটা প্রবলেম, সেটা কি আপনি অনেক কিছু চেঞ্জ করার সুযোগ আপনাকে দেয় না আর কি, এটা একটা অসুবিধা। ওকে, আরেকটা বললাম, আপনি যখন একাধিক লাইন লিখতেছেন, একাধিক লাইন লিখলে আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লেখেন তখন কি হয়ে যাবে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে, তাই না? তখন প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করে কি মানে ওখানে সিলেক্ট করে সবগুলাকে আলাদা আলাদা ইয়ে করতে হবে, whatever, যার কাছে যেটা সুবিধা মনে হয়, যেখানে সুবিধা মনে হয়, ঠিক আছে? তাহলে সিঙ্গেল লাইন প্রিভিয়াস কমান্ডে ঢুকবে, এটা তো আছে। আমি বলছেন টি লিখে এন্টার করছেন, এখানে ক্লিক করছেন, লিখে শেষ করছেন, এরপর বের হয়ে আসছেন, আবার স্পেস বার চাপছেন, আবার ঢুকছেন, এটা আর কি। এটা তো আছে, সুবিধা তো আছে, এটা তো জানি আমরা যে স্পেস বার চাপলে আপনি কমান্ডে ঢুকতে পারতেছেন, কিন্তু তাও তো কি আপনাকে একটা ক্লিক আরেকটা ক্লিক করতে হচ্ছে, তাই না? ওখানে কি আপনি বের হয়ে আসছেন, আবার স্পেস বার চাপছেন দুইবার, আবার এখানে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কয়বার ক্লিক, চারবার, ওখানে জাস্ট একটা ক্লিক আপনি যেতে পারতেছে, এখান থেকে এখানে যেতে আবার এক ক্লিক লাগতেছে। কিন্তু এখানে আপনি যদি আবার ঢুকতে চান তাও চারটা কি, এটা হচ্ছে ফার্স্ট করার কথা বলছে আর কি। আপনি বলছেন না আমি ওটাই করতে, দুইটার অপশনের মধ্যে এই একটা সুবিধা অসুবিধা আছে আর কি। ওকে, তাহলে ট্যাক্সের ব্যাপারে বুঝছেন তো নাকি? আমরা আজকের মতো এখানে শেষ করি সিঙ্গেল লাইন ট্যাক্স। আমরা পরবর্তীতে আমরা ট্যাক্স নিয়ে আরো অনেক কথাবার্তা আসবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা কিভাবে ট্যাক্স স্টাইল ক্রিয়েট করছি এবং ট্যাক্স কিভাবে ইয়ে করছি এটা আমরা দেখলাম আর কি। ওকে, তাহলে এখান থেকে আপনি পরবর্তীতে যখন কোনো একটা ট্যাক্স স্টাইলের সেট কারেন্ট করতে চান, এখানে এসে সেটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? অথবা মাল্টি লাইন ট্যাক্স হলে ওখান থেকে করে দিতে পারেন, বারবার যে এসটি দিয়ে গিয়ে ওখানে সেট কারেন্ট করবেন সেটা না।